আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, হয়তো বা একটু চিন্তিত আছো, থাকাটাই স্বাভাবিক, কারণ আর এক সপ্তাহ পর তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে। আহ, আজকে যে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি এটা আমার হয়তোবা তোমাদের ব্যাচের সাথে শেষ ক্লাস। অনেক জ্বালাইছি তোমাদেরকে, অনেক পড়াইছি। আহ, এই শিক্ষাবর্ষে অর্থাৎ তোমাদের এইচএসসি লাইফে হয়তোবা আমি আর তোমাদেরকে পড়াবো না। আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেই ক্লাসটা হচ্ছে সহপাঠের ওপর। তোমরা জানো যে বাংলা প্রথম পত্রে আমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সাহিত্যপাঠ বইটা পড়তে হবে। সাহিত্যপাঠ বই থেকে 12-12-24টা গদ্য এদিকে, আর এদিকে পদ্য 12টা, টোটাল মিলে 24টা পড়তে হয়। তারপর সহপাঠ বইতে যেতে হয়, একটা নাটক পড়তে হয়, একটা উপন্যাস পড়তে হয়। তো এই সহপাঠ অংশটাতে আমাদের টোটাল 26 মার্ক থাকে। কিভাবে? কারণ 6টা এমসিকিউ, 3টা নাটক থেকে, 3টা উপন্যাস থেকে, এবং 20 মার্কের সৃজনশীল, অর্থাৎ 2টা সৃজনশীল আমাদের অ্যান্সার করতে হয়। সো এই পার্টটা কিন্তু প্রায় তোমার এক তৃতীয়াংশ না, 1/4 মার্ক এখানে থাকে। ঠিক আছে, মানে অলমোস্ট 26% মার্ক তুমি পাওয়া হচ্ছে সহপাঠের উপর ভিত্তি করে। তো সহপাঠটাকে যদি অবহেলা করো তাহলে তো রেজাল্ট ভালো হবে না। তো এই ক্লাসে আমি 200+ লেখা, আসলে 200+ হয় নাই, একটাই 97টা হয়েছে, মানে আমি করাইছি, আরেকটাই মেবি কত 93-94টা হয়েছে আর কি। মূল কথা হচ্ছে 100টা করে নিছিলাম, বাট সবগুলা সলভ করার প্রয়োজনীয়তা বোধ করিনি পরে। তো এমসিকিউ আছে এবং সিকিউ, কোন কোন টপিক থেকে হয় গ এবং ঘ, সেটা আমি ব্যাখ্যা বা বিশ্লেষণ করছি। এখন তোমাদের কাছে 7 দিন সময় আছে, যদি বইটা ভালো মতো পড়া থাকে তাহলে এই ক্লাসগুলো দেখো। আর যদি বইটা ভালো মতো পড়া না থাকে তাহলে আমার ক্লাস কেন, কারোর ক্লাসই হয়তোবা তোমার আসলে রেজাল্ট ভালো করতে সহায়ক নাও হতে পারে। ঠিক আছে, তো কি করব আমরা? প্রথমত আমি তোমাদের যে ক্লাসগুলো দিছি আমি তোমাদেরকে একটু বলি। তোমাদের প্রায় 1200+ এমসিকিউর একটা ক্লাস আমি তোমাদেরকে দিছি, যেখানে বাংলার 24টা গদ্য পদ্য আছে। ঠিক আছে, এই ক্লাসটা কোথায় পাবা? এই ক্লাসটা হচ্ছে, একটু দেখো, এই যে এই ক্লাসটা ইউটিউবে সার্চ দিলেই পাবা। 2 দিনে তোমাদের সারাটা খুব ভালো আসছে, প্রায় 30-35 হাজার স্টুডেন্ট এই ক্লাসটা দেখছে, বা 30-35 হাজার বার দেখছে। তো তোমরাও একটু চাইলে দেখে নিতে পারো। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সৃজনশীলের জন্য আমরা কি করব? সবাই তো এমসিকিউ নিয়ে পড়ে আছে, তো সিকিউ এর জন্য একটা সাজেশন তো প্রয়োজন হয়, তাই না? তো সিকিউ এর তোমার টোটাল 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস মিলে যেই সাজেশনটা হয়, সেই সাজেশনটাও আমি এখানে তোমাদেরকে দিয়ে দিছি, যে কোন কোন দিক থেকে তোমার প্রশ্নটা হতে পারে। এরপর আমরা কি করব? একটা সৃজনশীল ভালো মতো লিখতে, হ্যাঁ, একটা সৃজনশীল ভালো মতো লিখতে যা করা লাগে, অর্থাৎ সিকিউ এর নিয়ম, হ্যাঁ, এর নিয়মটাও তো আমাদের জানতে হয়। মোটামুটি এটা নতুন কিছু না, তোমরা ক্লাস 8 থেকেই সৃজনশীল লিখে আসতেছো, তার আগে থেকে সৃজনশীল লিখে আসতেছো বা প্র্যাকটিস করে আসতেছো। সো এটার সাথে সবাই একটু পরিচিত বা অবগত তোমরা। তারপরও একটা পারফেক্ট সিকিউ লেখার নিয়মেরও একটা ক্লাস তোমরা পাবা, যেখানে এক্সাম্পল সহকারে তোমাদেরকে বুঝাইছিলাম এভাবে এভাবে লিখলে হয়তো একটু ভালো মার্ক আসতে পারে। এরপর আমাদের কি করতে হয়? এরপর হচ্ছে আমাদের সহপাঠটা পড়তে হয়। তো এই সহপাঠের ওপর তোমরা ক্লাস পাচ্ছ, এটা তোমরা একটু ভালো মতো দেখবা ক্লাসটা। ঠিক আছে, ক্লাসটা দেখে একটু প্রস্তুতিটা শক্ত করো। আমি শেষবারের মতো বলতেছি, দেখো, মূল বই পড়া ছাড়া রেজাল্ট ভালো করার কোনো উপায়ই নাই। এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় এক একজন শিক্ষকের এক একটা যুক্তিতর্ক থাকে, হয়তোবা কবিও যদি জীবিত হয়ে ফিরে এসে তোমাকে বই পড়া বোঝানো শুরু করে, তখনও হয়তোবা তোমাকে আসলে মিলাই দিতে পারবে না, এমন ধরনের কোয়েশ্চেনগুলা পরীক্ষায় আসে। তো ভালো থাকো তোমরা, তোমাদের জন্য আমার চিরকাল দোয়া এবং ভালোবাসা থাকবে। তোমরা সফল হও, সফল হয়ে তোমরা দেশের জন্য একটু কাজ করো, তোমরা সমাজের জন্য একটু কাজ করো। ইনশাল্লাহ হয়তোবা জীবনের কোনো একটা পর্যায়ে যে তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে হয়তোবা পড়ানোরও সুযোগ হবে, কারণ আমরা অ্যাডমিশন কোর্স নিয়ে ভাবতেছি। তো ইনশাল্লাহ যেখানেই থাকো ভালো মতো পড়ো, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে আমাকে জানাবা, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার কাজ করে যাব সারা জীবন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা সমাধান করব হচ্ছে বাংলা সহপাঠ যে বইটা আছে সেখানকার একটা রচনা, বাংলা নাটক নবাব সিরাজউদ্দৌলা। আমি 100টা এমসিকিউ এখানে নিছি। এই 100টা এমসিকিউ টেস্ট পেপারের একদম শুরু থেকে টান দিয়ে যতগুলা হয় সবগুলাই আছে এখানে। এগুলো সলভ করার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, এবং সমসাময়িক অপশনগুলোকে একটু এলিমিনেট করে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। তো চলো শুরু করি। সোজাই নাটকের এমসিকিউ কিংবা উপন্যাসের এমসিকিউ সোজাই হবে, কঠিন হবে না। তাহলে দেখো প্রথমে কি বলতেছে, খেয়াল করো। হ্যাঁ, বলতেছে যে স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। ওকে ফাইন। তাহলে দেখো
স্বার্থপর ক্লডিয়াস কার সাথে হাত মিলাইছে? রানীর সাথে হাত মিলাইছে, তাই না? এবং হারাইছে কাকে? রাজা হ্যামলটকে। তাহলে এই ঘটনাটা আমাদের কি একটু পরিচিত ঘটনা না? আমাদের নাটকের সাথে মিলে যায় না? নবাবকে হত্যা করার ঘটনার সাথে মিলে যায় না? তাহলে এখানে বলছে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? কার সাথে? হ্যামলটের সাথে। হ্যামলট কি মৃত্যুবরণ করলো না? তাহলে একটু আমরা দাগাবো, নবাব সিরাজ হবে অ্যান্সার। ওকে, এই যে অ্যান্সার। এবার একটু দেখো তো, সিরাজ নাটকে অঙ্কের সংখ্যা কয়টা? এই যে সংখ্যাবাচক যে তথ্য নাটকের গঠন থেকে, হ্যাঁ, সংখ্যাবাচক তথ্য, এগুলো তোমার মনে রাখতে হবে। আমরা জানি আমাদের এই নাটকে অঙ্ক আছে 4টা, তাই না? এবং এই 4টা অঙ্কের ভিতরে দৃশ্য কয়টা করে আছে এটাও তোমাদের বইতে আছে, এবং কোন দৃশ্যের স্থান এবং সময় সাল সহ তোমাদের মনে রাখতে হবে। তো আমি জাস্ট এতটুকু বলি যে 4টা দৃশ্য, সরি 4টা অঙ্ক এবং 12টা দৃশ্য আছে, 12টা দৃশ্য। এবং মনে রেখো যে প্রথম অঙ্কে 3টা, দ্বিতীয় অঙ্কে 3টা, তৃতীয় অঙ্কে 4টা এবং লাস্টে আছে হচ্ছে 2টা। এই মিলিয়ে হচ্ছে তোমার 12টা দৃশ্য, 4টা অঙ্ক। এবার বলতেছে কি, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দৃশ্যের স্থান কোথায়? এটা শুধু প্রথম অঙ্কের প্রথম দৃশ্য এরকম নাও হতে পারে। এইখানে যতগুলা তথ্য আছে সবগুলার স্থান, কাল, সময় এগুলা জানতে চাইতে পারে। ঠিক আছে? তো তোমরা দেখবা যখন একটা নাটক মানে নাটকের দৃশ্য ধারণ হয় বা শুরু হয়, উপরেই লেখা থাকে, এই যে দেখো, এই যে সময় বা সালটা, হ্যাঁ, লেখা আছে না এখানে? দেখো তো প্রথম এটা 1756 19শে জুন, স্থান কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে একটু আমরা দাগাই ফেলি, এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা হচ্ছে প্রথম প্রথম মানে প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ফোর্ট উইলিয়াম জাহাজ, এটা হচ্ছে প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। ঠিক আছে? এবার যদি দেখো ঘসেটি বেগমের বাড়ি, এটা হচ্ছে প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য। আর নবাবের দরবার, এটা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। ঠিক আছে? আমি তো অনেকদিন ধরে পড়াই, এগুলো একটু মনে থাকে, তো তোমরাও একটু মনে রেখো। আর সামনে একটু বইটা খুলে রেখো, আমার সামনেও বই আছে, তাহলে প্রত্যেকটা ইনফরমেশন কোথায় আছে এগুলো একটু তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবো। দেখো, ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এখানে প্রশ্নটা অন্যভাবে আসতে পারতো উক্তিটা কার? হ্যাঁ, উক্তিটা কার? ঠিক আছে? তো এইখানে একটু দেখি যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিল, এ বড় লজ্জার কথা, এটা দ্বারা আসলে কি প্রকাশিত হয়েছে? হাসতে চাইছে? না। রঙ্গরস? না। আত্মগ্লানি? না। আফসোস হইছে? না। এই যে বিদ্রুপ, বিদ্রুপ, খোঁচা মারা, খোঁচা মারছে, একটা কি মারছে? খোঁচা মারছে। তো এখন তোমাদেরকে একটু বলি, তোমরা এই অংশটুকু, হ্যাঁ, একটু দেখো, কই অংশটা কই? এক মিনিট তোমাদের একটু দেখাই দেই, যে দেখো কই গেল ব্রিটিশ সিংহ, দেখো হলওয়েলকে বলতেছিল। উক্তিটা কার সাথে কার কথোপকথনের, এগুলো তো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে হলওয়েল বলল, যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিল ক্যাপ্টেন ক্লেটন, হ্যাঁ, শেষে তিনিও পালিয়ে গেলেন। অভিজাত বলতেছে ব্রিটিশ সিংহ ভয়ে তাহলে লেজ গুটিয়ে নিলেন, এ তো বড় লজ্জার কথা। তার মানে ক্যাপ্টেন ক্লেটনকে ব্রিটিশ সিংহ বলছে, তাই তো? তাহলে এই জায়গায় তোমরা একটু মনে রেখো এই কথাটা, হ্যাঁ, একটু মনে রাখবা, ক্যাপ্টেন ক্লেটন। ওকে, ক্লেটন, ডান। এবার দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনী সাদা নিশান কেন উড়ায়? তো যুদ্ধ থামানোর জন্য যখন একটা মিউচুয়াল, হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমরা আর যুদ্ধ করব না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমি কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে লজিক ধরে ধরে মিলাই দিব, হ্যাঁ, বইয়ের এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, গাইডের উত্তর কিন্তু আমি প্রাধান্য দিব না। দেখো, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং যখন হয় যে না এখন আমরা যুদ্ধ করব না, তখন একটা সাদা পতাকা উঠানো হয়, তাহলে তখন অ্যাটাকটা অফ হয়ে যায়। তাহলে এখানে কি বলতেছে দেখো তো, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনী কি করছে? সাদা নিশান কেন উড়াইছে? এবার বলো, সাদা নিশান কেন উড়াইছে? 5 নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ,
এই যে দেখো সন্ধি স্থাপনের জন্য, সন্ধি, সন্ধি মানে কি? সন্ধি মানে কি? একটা মিলন না? এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসার জন্য, যে না 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 আর যুদ্ধ হবে না, আমরা এখন একটু নিজেদের ভিতরে বার্তালাপ করে সমাধান করার চেষ্টা করি। পরে কি বলছে দেখো, আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি। বাক্যটির মধ্যে দিয়ে কোন মনোভাব প্রকাশিত হইছে? সন্ধির মনোভাব। কিন্তু এই প্রশ্নটা এভাবে না করে প্রশ্নটা করতে পারতো যে এই উক্তিটা কার, উক্তিটা কার, এটাও বলতে পারতো। তখন কি অ্যান্সার দেওয়া পসিবল ছিল? দেখো এদিকে একটু আসো, তোমরা সব এই জায়গায় আসো। হ্যাঁ, এখন হলওয়েল বলতেছে, দেখো হলওয়েল, হ্যাঁ হলওয়েল বলতেছে তোমরা সাদা নিশান ওড়াও দুর্গ তোরণে, মানে চূড়ায় সাদা নিশান ওড়াও। তখন জর্জ ছুটে গিয়ে একটি সাদা নিশান উড়িয়ে দিল। তাহলে জর্জ এই সাদা নিশান উড়াইছে এবং হলওয়েল এটার ঘোষণা দিছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে হলওয়েল, হলওয়েল কি করছে? হলওয়েল তোমার হচ্ছে কি বলে, অর্ডারটা দিল, অর্ডার দিল। আর এইদিকে জর্জ নিশান উড়াইলো। ঠিক আছে, এত ডিটেইলিং এ পড়া লাগবে, নিশান উড়ালো। ওকে, এবার একটু দেখো কি বলতেছে, কুর্নিশ শব্দটার অর্থ কি? আচ্ছা, কুর্নিশ অ্যাকচুয়ালি যখন বন্দিরা নবাবকে দেখে, হ্যাঁ বন্দিরা নবাবকে দেখার পর এটা করছিল, দেখার পর। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, কুর্নিশ অর্থ অভিবাদন, অভিবাদন। তাহলে এটা কই আছে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে দেখো কই গেল, দ্রুত গতিতে নবাব সিরাজের যখন প্রবেশ হলো, সঙ্গে সসৈন্যে সেনাপতি রায়দুর্লভ। বন্দিরা তখন কুর্নিশ করে এক পাশে দাঁড়ালো, মানে নবাব আসছে, ইওর হাইনেস, মাথাটা একটু নিচু করে দাঁড়াইছে। আচ্ছা, এটার অর্থ হচ্ছে অভিবাদন, এইটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, সিরাজ নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবে? এখন তার রাজধানী কোনটা ছিল বলতো? এই যে মুর্শিদাবাদে গিয়ে বিচার করবে। ভাই এটা কোথায় পাইছেন? দেখো তোমরা বই যখন পড়বা একটু ভালো মতো পড়বা, কারণ তোমাদেরকে সবসময় বলি যে তোমরা একটু পড়ো, একটু পড়ো, কিন্তু তোমরা কেউ পড়তে চাও না। যখন ডিটেইলে পড়াইতাম তখন বিরক্ত হইতা। কি বলতেছে? মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। ঠিক আছে, আমি তাদের বিচার করব। দেখো, তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দী। কয়েদি হলওয়েল ওয়ার্ডস কলেজকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন, রায়দুল্লভকে যখন বলল। তার মানে এটার অ্যান্সার কি হচ্ছে? মুর্শিদাবাদ। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দিয়েছিল? আচ্ছা, এই প্রশ্নটাও ভালো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হবার একটা কারণ আছে। তোমার কিছু উপাধি আছে মকারি করে দেওয়া হয়, সো যেমন ব্রিটিশ সিংহ, হ্যাঁ, তারপর দৌলতের পূজারী, এগুলো কিন্তু বইতে আছে। তোমরা বইতে একটু আসবা, বইতে একটু দেখি আমি পাই কিনা, একটু দেখি, দাঁড়াও একটু দেখি। আচ্ছা, এই যে দেখো উমিচাঁদ বলতেছে, ঘসেটি বেগমের কথা টেনে, কিছু মাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদা বসায়ের চেয়েও বড়। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ, আগেই দাগাই দিই, পরে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি দৌলতের পূজারী, আমি দৌলতের পূজারী। তাহলে এই কথাটা বলছে কে? উমিচাঁদ। তাহলে এই যে উমিচাঁদ হবে অ্যান্সার। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? আমরা যখন দ্বিতীয় অঙ্কে যাই, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে যখন তাকাই, তখন নবাবের দরবারে একটা মিটিং হয়, যেখানে নবাব সব অমাত্যগুলাকে ডাকছিল এবং তাদের সাথে একটা কথোপকথন করে। পরবর্তীতে যেটা দেখি যে তার মন্ত্রী পরিষদের যারা ছিল তারা নবাবের উপরে ক্ষুণ্ণ হয়, পরে মির্জাফরের আবাসে যায়, পরে মিরনের আবাসে যে একটা ষড়যন্ত্র রচনা করে, তাই না? তাহলে এখন আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে বলতো? শাসন, না এটা না, এটাও তা ইংরেজদের মুখ না, এই যে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। মনে আছে একজন লবণ ব্যবসায়ীকে যখন অত্যাচার করলো, তার ওয়াইফকেও যখন করলো। যেমন এই জায়গায় আসো, আমি তোমাদেরকে বলি, এই যে নবাবের দরবারে আসো, হ্যাঁ নবাবের দরবারে এসে তুমি একটু নিচের দিকে নামো, নিচের দিকে নামিয়ে তুমি এই জায়গায় আসো। দেখো সিরাজ বলতেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। ঠিক আছে, বুঝতে পারলা তো? তাহলে এভাবে তোমরা গাইড টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন কালেক্ট করে নিজের একটু খুঁজে বের করো, কারণ ওই সময়ে সমসাময়িক অপশনগুলোও এলিমিনেট করতে শিখে যাবা, পড়াটা একটু বেশি হবে, ব্যাপ্তি বাড়বে। তাহলে এটার অ্যান্সার কি আসতেছে? এটা তো গেল। এবার বলতেছে দেখো ফরাসি অধিকৃত, অধিকৃত কথাটার অর্থ কি জানো?
যে ওই অঞ্চলে ফরাসি, মানে ওই অঞ্চলের কন্ট্রোলটা ফরাসিদের হাতে আছে। তাহলে একটু দেখি এটার অ্যান্সার কি হবে। এই যে আধিপত্য বিস্তার করেছে, আধিপত্য অর্থাৎ ওই অঞ্চলে তাদের পাওয়ার থাকবে, পাওয়ার। বুঝতে পারছো? এবার একটু আসো, উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটা কার? কারণ উমিচাঁদ এই পক্ষের সাথেও তাল মিলায়, ইংরেজদের সাথেও তাল মিলায়। আচ্ছা, তো এ ধরনের মানুষজনকে তো বিশ্বাস করা যায় না। এটা কে বলছিল? দেখো একটু ভালো মতো একটু আসি, 1 মিনিট দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, খুঁজে পাই কিনা। দেখো কি বলতেছে যে উমিচাঁদ হচ্ছে একটা বিশ্বাসঘাতক। এখানেই লাইনটা থাকার কথা। এই যে কি বলতেছে দেখো, এই যে ক্লাইভ বলতেছে, ক্লাইভ, হ্যাঁ, যে উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক, ওকে তো বিশ্বাসই করা যায় না। বুঝা গেল? তাহলে এই যে এটা বইয়ের বইয়ের কই 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 উমিচাঁদ। ও আচ্ছা, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে ক্লাইভের, এই উক্তিটা হচ্ছে ক্লাইভের। এরপরে কোশ্চেনটা দেখো, তুমিও কম সাপিনী নও। আচ্ছা, আমরা জানি মিসেস আমিনা বেগমের সাথে, আমিনা বেগমের সাথে যখন খসেটি বেগমের একটা কথোপকথন হয়, যেমন এই জায়গাটাতেই আমি পাইছিলাম মনে হয় এর আগের বার। দেখো এই যে ঘসেটির সাথে যখন তার মা আমিনার কথোপকথন হচ্ছিল, দেখো ঘসেটি বলতেছে যে কই গেল, দেখো তুমিও কম সাপিনী নও, একদম শুরুর দিকেই এই চোখে পড়তেছে না? কই গেল কই গেল, এই যে ঘসেটি বলতেছে, ভাবছো যে বিস্মিত বা অবাক হওয়ার ভঙ্গি করলেই আমি তোমাকে বিশ্বাস করব? কেমন? তোমাকে আমি চিনি, তুমিও কম সাপিনী নও। তাহলে এই কথাটা কে কাকে বলছে? এই কথাটা ঘসেটি বেগম তার বোন আমিনাকে বলছে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে, ও উক্তিতে কি প্রকাশ পাইছে? একটা হিংসা প্রকাশ পাইছে। কিন্তু উক্তিটা কে কাকে করছে এটাও একটু মনে রাখবা। ওর কাছে সবকিছুই যেন জুয়া খেলা। ওর বলতে এই যে ক্লাইভ, এটা ক্লাইভ, এটা মুখস্থ, এটা খুব বিখ্যাত একটা কোয়েশ্চেন। নবাব সিরাজ রাজধানীতে কেন ফিরে এসেছিল বলতো? যুদ্ধ করতে করতে রাজধানীতে ফিরে আসছে একটা কৌশলগত কারণে, কারণ সেই মানে যুদ্ধটাকে আরো গুছায় নিতে। হ্যাঁ, তার প্রিপারেশনটা তুমি যদি বলো, তার প্রিপারেশন, এই প্রিপারেশনটা গুছিয়ে নিতে, গুছিয়ে কি নিতে সে ব্যাক করছিল। মনে আছে? তার সাথে যারা প্রাণপণে যুদ্ধ করতেছিল, মীর মর্দান, মোহনলাল, তাদের সাথে কিন্তু একটা আলাপচারিতা করেই সে আবার মুর্শিদাবাদে ব্যাক করে, যে হয়তোবা সে আরো সুসজ্জিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারবে। এবার দেখো তো সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়েছিল? আচ্ছা, তোমরা যখন তোমরা দেখবা জাফরগঞ্জের কয়েদখানা, যেটা এটা কি আছে এখানে? দেখো তো, খেয়াল করো, একদম রচনাটা শেষ হয় কোথায় বলো তো? এই যে জাফরাগঞ্জের কয়েদখানা যেখানে ছিল, যেখানে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করবে, সেই জায়গায় কিন্তু অ্যান্সারটা হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? জাফরগঞ্জের কয়েদখানায়। আচ্ছা, মীর মর্দান কে ছিল? নারী লোলুপ না, শওকত জঙ্গকে এখানে বসানো যায়। একজন দেশপ্রেমিক ছিল, প্রতারক তো ছিল না, দেশদ্রোহী তো ছিল না। এবার কি বলতেছে, সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? এই প্রশ্নগুলো না বোর্ড কোয়েশ্চেন, বহু আগের বোর্ড কোয়েশ্চেন। তো হুট করে একটা প্রশ্ন যদি লেখক পরিচিতি থেকে করে ফেলে, তাহলে কিন্তু একটু প্যারায় পড়ে যাবা। এটা আমি ধরো মুখস্থ আছে আমার, দেখে আমি এটা মাসিক সমকাল দিলাম, কিন্তু তোমরা কিন্তু একটু প্যারা খাবা। মাসিক মোহাম্মদীতে তাহারই পরে মনে, আমাদের যে কবিতাটা আছে, তোমাদের বইয়ের কত নাম্বার পেজ? 26-এর বইয়ের পেজ নাম্বার কত? 283-র আশেপাশে হওয়ার কথা। সেখানের পাঠ পরিচিতিতে যদি যাও তাহলে এটা পাবা। এবার কি বলতেছে দেখো, মনীষী অ্যারিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলতেছে? ঐক্য মানে ইউনিটি। আমরা জানি, আমি এটা পড়ছিলাম হচ্ছে ভার্সিটিতে উঠার পর, ইউনিটি অফ অ্যাকশন। হ্যাঁ, ইউনিটি অফ অ্যাকশন মানে ঘটনার ঐক্য, যত সম্ভবত এটা বাংলা। তারপর হচ্ছে আমরা আরেকটা পড়লাম হচ্ছে ইউনিটি অফ টাইম। হ্যাঁ, টাইম, আচ্ছা, সময়ের ঐক্য। আরেকটা কি পড়লাম? ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ প্লেস। তাহলে কয়টা হলো ঐক্য? ঐক্য আসলে 3টা। তাহলে অ্যান্সার হবে 3টা। এটা নাটকের যে গঠন প্রণালী আছে না, সেই জায়গায় সরি গঠন লিখে ফেলছি, সেই জায়গায় তোমরা পাবা। ওকে, এবার কি বলতেছে, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা মানে তো বাধা, বাধা কি ছিল? দেখো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সরাসরি তো বইতে নাই,
কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। আমি জানি না আসলে এই 2026 ব্যাচকে আমি কতটুকু সার্ভ করতে পারছি, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এতটুকু ইন্সপায়ার করার যে তোমরা বইটা পড়ো, মূল বই ছাড়া আমার ক্লাসেও সহায়ক হবে না তোমার। তুমি যদি মূল বইটা পড়ে আমার ক্লাস করো, বিশ্বাস করো এটা বেস্ট হবে। কিন্তু যদি মূল বই বাদ দিয়ে আসো আমার ক্লাস করতে, আমার কি, যে কারোর ক্লাসই যদি করো খুব একটা উপকৃত কিন্তু হবে না। প্লিজ একটু বই পড়ে, আমি হাত জোর করি তোমাদের কাছে। দেখো, অ্যান্সার হবে প্রাসাদ ষড়যন্ত্র। কারণ তার প্রাসাদের যারা অমাত্য ছিল কিংবা হচ্ছে মন্ত্রী পরিষদে ছিল, আপন মানুষ ছিল, তারাই তো ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টা দৃশ্যে? এই 8টি। অ্যাডমিশনের জন্য আবার এই ধরনের কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্কুশ সংখ্যা 4 আর দৃশ্যের সংখ্যা কত? 12। এটা আগেও পাইছি, মনে রাখতে হবে এভাবে 3 3 4 2। এবার কি বলতেছে, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটা? ওকে, গুড কোয়েশ্চেন। এই যে এটা, হ্যাঁ এইটা প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য এটা, তৃতীয় দৃশ্য এটা, এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য এটা। যত সম্ভবত এই কোয়েশ্চেন মনে আগেও পাইছি আমরা। এবার একটু দেখো, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ কার? প্রথম সংলাপ ও শেষ সংলাপ, শেষ সংলাপ, এই প্রশ্নগুলা তুমি বিশ্বাস করো এত গুরুত্বপূর্ণ হয় যে কি বলবো তোমাদের। আর খেয়াল করো, আমরা একেবারে প্রথম সংলাপ কি এখানে কি আছে একটু দেখি তো। ওকে ফাইন, দেখো আমি সবগুলা তুলেই রাখছি যাতে তোমাদেরকে বুঝাইতে পারি সব বই থেকে হয়, বহুপদীও বই থেকে হয়। দেখো কি বলতেছি, যে কি জানি ছিল, মাথা আওলাই গেল। এই যে ক্লেটন, ক্যাপ্টেন ক্লেটন কি বলতেছে, প্রাণপণে যুদ্ধ করো, মানে অ্যাকসেন্ট দিয়ে বলতে হবে না, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ বীর, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা, ভিক্টরি অফ ডেথ, ভিক্টরি অর ডেথ। তার মানে প্রথম কথাটা ক্লেটনের থেকে আসছিল। আচ্ছা, তাহলে অ্যান্সার ক্লেটন কি আছে? ক্লেটন আছে। জর্জের কাজ কি ছিল মনে আছে? জর্জ কিন্তু ওই যে সাদা নিশান উড়াইছিল, সাদা নিশান উড়াইছিল। আচ্ছা, আর ওয়ালি খানকে কিন্তু এ বকা দিছিল। ওয়ালি খানের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে, একটু পরে আমি এই পাবো, দেখো কি ডায়লগ সেটা। আর উমিচার তো আছেই, বিশ্বাসঘাতক, এই যুগের সেরা বিশ্বাসঘাতক, এটা ক্যাপ্টেন এই লর্ড ক্লাইভ বলছিল আর কি। ক্লেটন কাদের প্রাণপণে যুদ্ধ করতে বলতেছিল? এই যে দেখো, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ বীর। তাহলে এই ব্রিটিশ সৈনিকদের বলছিল। তাহলে ব্রিটিশ সৈনিক কি আছে? এই যে এবার দেখো, ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ না। এই যে এটা ওয়ালি খান বলছিল। হ্যাঁ, এটা ওয়ালি খান কি ছিল জানো? সে একটা বাঙালি ছিল, সে বাঙালি ছিল কিন্তু কোম্পানির হয়ে কাজ করে। ঠিক আছে, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর জন্য কি করে? কাজ করে, ওকে চাকরি করে। ভালো কথা। এবার একটু খেয়াল করো, উক্তিতে কি প্রকাশ পেয়েছে? দেশপ্রেম তো হবে না, তাহলে তো আমি ওদের জন্য কাজই করতাম না। সাহসও না, কৃতজ্ঞতাও না। এই যে জাতীয়তাবোধ, বাঙালি জাতি, সেখান থেকে জাতীয়তাবোধ বা সাজাত্যবোধ যদি অপশনে থাকতো। যত বড় মুখ নয় তত বড় কথা, এই যে এখানেই আসো, এখানেই সব পাবা। এই যে হোয়াট, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে এটা কে বলছে? এই কথাটা বলছে ক্যাপ্টেন ক্লেটন। কাকে উদ্দেশ্য করে বলছে? এই ওয়ালি খানকে। কেন? কারণ ওয়ালি খান বলছিল যে বাঙালি কিন্তু কাপুরুষ না। বুঝছো? তাহলে অ্যান্সারটা কি দিতে পারবো আমরা? সংলাপটা ক্লেটনের কার প্রতি? ওয়ালি খানের প্রতি। সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পাইছে? একটু আগে কি পাইছে? জাতীয়তাবোধ। এখানে আছে জাতীয়তাবোধ, এই যে দেখো, এইটাই তো যা, এই যে একটু আগে পাইছি না, এই যে দেখো তো একটু আগে পাইছি না, তাহলে জাতীয়তাবোধ হবে রাইট অ্যান্সার। ইজি। যত বড় মুখ নয় তত বড় কথা, মানে কি? দুঃসাহস, একটা দুঃসাহস প্রকাশিত হয়েছে, দুঃসাহস। এটা তো আমরা ইয়েতেও পাইছিলাম না, 18 বছর বয়সে। হ্যাঁ, স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি। তাহলে এই যে বেশি স্পর্ধা। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, উক্তিটা কাকে বলা হয়েছে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। গভর্নর ড্রেকের কি দেখতে চাই? ধ্বংস দেখতে চাই। প্রথম অঙ্কে আসবা,
প্রথম দৃশ্যে আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, কথাটা কে বলছে? উমিচাঁদ বলছে। তার মানে অ্যান্সারটা কি দিয়ে দিতে পারবো? এই দিয়ে দিতে পারবো। খুঁজবা যারা যারা খুঁজতে চাও তারা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজের হ্যাঁ একদম দ্বিতীয়টা বা তৃতীয়টাতেই পাবা। এবার কি বলতেছে? এটা উমিচাঁদ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলে, এ তো বড় লজ্জার কথা। আহারে, এখানে বিদ্রুপ প্রকাশিত হয়েছে, বিদ্রুপটা করছে হচ্ছে উমিচাঁদ, আর ব্রিটিশ সিংহ বলছে ক্যাপ্টেন ক্লেটনকে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ তো বড় লজ্জার কথা। কি প্রকাশিত হয়েছে? বিদ্রুপ প্রকাশিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান, দেওয়ান মানে ধরো রাজা, হ্যাঁ, বা কাউন্সিলর নিযুক্ত করলো। আলীনগরের পূর্বের নামটা ছিল কলকাতা, কলকাতা, এটাও লাগবে, এটাও লাগবে। এবং এই নামটা চেঞ্জ করে কে? এই নামটা চেঞ্জ করে হচ্ছে নাম চেঞ্জ করে হচ্ছে নবাব সিরাজ, নবাব সিরাজ। ওকে, এটা কোথায় পাবো আমরা? এটা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের একদম শেষে আসো, একদম শেষে, এদিকে আসো। কই দেখো, কাহা গয়া, কাহা গয়া, এই যে দেখো কি বলতেছে, আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা মানিকচাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। কথাটা কার? সিরাজের। তাইলে অ্যান্সারটা কি হবে? মানিকচাঁদ, মানিকচাঁদ। ফরাসি ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, এটা তো নবাব বলছে, সিরাজ। হ্যাঁ, সিরাজ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো ফোর্ট উইলিয়াম জাহাজে, ফোর্ট উইলিয়াম জাহাজে। এবার কি বলতেছে দেখো তো, কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতগুলো সৈন্য নিয়ে এসেছিল? এটা হবে 250, হ্যাঁ 250, 250। একটু দেখো, আমি তাড়াহুড়ার কারণে যদি ভুল পড়াই চান্স কম, কারণ আমি বইয়ের সাথে মিলাই দিতেছি, তারপরও মানুষ মাত্র ভুল, আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। ওকে, কই 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 পাবো? এই যে দেখো, মার্টিন বলতেছে কিলপ্যাট্রিক সাহেব সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর না, তিনি মাত্র 250 সৈন্য নিয়ে হাজির হয়েছে। তাইলে ডান, কই গেল? কাহা গায়া, এই যে দাগাইছি তো। নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় পালিয়ে গিয়েছিল? আচ্ছা, সৈন্যরা অ্যাটাক করছে, তাই তো? এই যে দেখি তো, সৈন্যরা অ্যাটাক করছে। তখন সার্জন হলওয়েল, হ্যাঁ, বলতেছে গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন কইতে গেছে? এই দেখো, নৌকা করে পালিয়ে গেছে। তাইলে ক্লেটন, এই যে ড্রেক, ক্লেটন তো নাই, তাহলে রজার ড্রেকই হবে। অর্থাৎ ঘুষ খেয়ে তোমরা, ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনাদের কাছে। এই উক্তিগুলা যে কি গুরুত্বপূর্ণ রে ভাই, উক্তিগুলা মাথা নষ্ট গুরুত্বপূর্ণ। দেখো তো কি বলতেছে, যে আপনারা এমন ঘুষ খান। মার্টিন বলতেছে কাকে? ড্রেককে বলতেছে। অর্থাৎ ঘুষ খেয়ে, ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। তার মানে এটা কয়েক ভাবে আসতে পারে। এই উক্তিটা হচ্ছে তোমার মার্টিনের, কিন্তু মার্টিন এই কথাটা কাকে বলছে? ড্রেককে বলছে। ওকে, এবার দেখো, আমি চিরকালই ইংরেজদের বন্ধু, চিঠি লিখছিল একটা। সেই চিঠিতে উমিচাঁদ কিন্তু এই কথাটা বলছিল আমার এত টাকা লাগবে, আমি মানিকচাঁদকে হাতে নিয়ে ফেলছি। এই যে এখানেই আছে, এই দেখো এখানেই আছে, এই যে চিঠিটা কই, চিঠিটা কই, চিঠিটা কই, কই গেল, কই গেল, কই গেল, কই গেল? ও আচ্ছা, চিঠিটা তো পরে, এই যে দেখো। হ্যাঁ, ড্রেক চিঠিটা পড়তেছেন, মাঝে মাঝে উচ্চ স্বরে পত্র পড়তে লাগলো। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত আমি এই বন্ধুত্ব বজায় রাখবো। ঠিক আছে, উমিচাঁদের দেওয়া চিঠি, তার মানে এটা উমিচাঁদের কথা। 10 দিকের 10 হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসি। এই কথার মধ্যে কোন তথ্য রয়েছে? ইউরোপিয়ান না, নবাবের উদাসীনতাও না, এশীয়দের দারিদ্রতাও না। এই যে নবাবের পরিষদ বর্গের লোভ, কারণ সবাই লোভী, সবাইকেই কিছু না কিছু দিতে হয় সুবিধা পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য বলতো? এক্সট্রা সুবিধা পাবার জন্য। ঠিক আছে, এটা কোথায় পাবা? এই যে এখানেই আসো, চিঠিটা পাওয়ার পরই আসে। এই কথাটা বলছিল কিলপ্যাট্রিক, বলছিল 10 দিকের 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজরা। ঠিক আছে, তাইলে উক্তিটা কার? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ। কিলপ্যাট্রিক যেভাবে পড়ায় একটু কষ্ট হইলেও পড়ে নিও। হ্যাঁ, তোমার রেজাল্ট করে তুমি ভালো থাকো, আমাকে ক্রেডিট কিচ্ছু দেওয়া লাগবে না, কারণ আমার ক্রেডিট নাই। কিন্তু তুমি ভালো রেজাল্ট করো, আমি দোয়া করি তোমাদের জন্য।
সবাই যাতে ভালো রেজাল্ট করে। আচ্ছা, সিরাজের পতন কে না চায়, এই সংলাপটা কার? সিরাজের পতন কে না চায়, এটা না ঘসেটি বেগমের। দেখো, এটা আমরা যখন বইতে এই জায়গায় আসবো, ঘসেটি বেগম একটা কথা বলে যে কই গেল দেখি, এখানেই কোথাও না কোথাও আছে। ঘসেটি বলতেছে সিরাজের পতন কে না চায়, এটা সে উমিচাঁদের কথার রেফারেন্স টেনে এখানে আনছিল যে সিরাজের পতন কে না চায়। এটা আবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক একটা প্রশ্ন, বুঝছো? মানে সবাই তার বিরোধিতা করতেছে, সিরাজের শাসনে কেউ খুশি না, কারণ কেউ নিজেদের সুবিধা বের করে আনতে পারতেছে না। তার মানে অ্যান্সারটা এই যে দিলাম, সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। শওকত জংহের, শওকত জংহ যখন নবাব হবে তাহলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। এটা কি আছে এই জায়গায়? হ্যাঁ, এটা কি দেখি, দাঁড়াও আমি খুঁজে পাই কিনা। শওকত জংহই হবে অ্যান্সারটা, কিন্তু এটা যদি না পাই সমস্যা নেই। এক মিনিট শুরুর দিকে থাকার কথা ছিল যে আপনারা সবার উদ্দেশ্যই, আচ্ছা তোমরা পাবা, এখানে একটু পড়ে নিও। হ্যাঁ, এইদিকেই থাকার কথা, এদিকেই থাকার কথা যে সবার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে যখন শওকত জংহ নবাব হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করো। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, এই কথাটা উমিচাঁদ বলছিল। ওই যে আমি দৌলতের পূজারি যখন বললো এই জায়গায়, উমিচাঁদের কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড় কি? দৌলত, দৌলত। আচ্ছা, উমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠিটা দিছিল? এটা খুব গুড একটা কোয়েশ্চেন। এ দেখো, উমিচাঁদ, হ্যাঁ, এই যে পকেট থেকে চিঠি বার করে ঘসেটি বেগমের হাতে দিল। এবার কি বলতেছে? ঘসেটি নিচে, চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হইছে। কেন উল্লসিত হইছে? কারণ এটা তো ড্রেক সাহেবের চিঠি, রজার ড্রেকের চিঠি। তাহলে অ্যান্সারটা কি আসতেছে? রজার ড্রেক। এবার একটু দেখো তো, আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, সিরাজের এই উক্তির কারণ ওই যে কি ছিল? হ্যাঁ, এই যে প্রজা সাধারণের নিরাপত্তা তো বিধান করতে পারেনি। বুঝতে পারছো? দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটা যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখব যে ইংরেজরা যখন অত্যাচার করত তখন এক লোক এসে তার দরবারে উপস্থিত হয়েছিল এবং সে কান্নাকাটি করতেছিল। নবাব তখন সবাইকে উদ্দেশ্য করে একটা খোঁচা মারে এবং সবাই নবাবের বিরোধিতা তখন থেকে শুরু করে, কারণ ভরা মজলিসে আসলে নবাবের ব্যবহারটা কারোরই পছন্দ হয়েছিল না। এবার কি বলতেছে দেখি, আসো। সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী সংলাপে ব্যক্ত হয়েছে কি? এই যে অমাত্যদের প্রতি একটা শ্লেষ, মানে একটা খোঁচা মারছে, একটা মানে আশাহত অবস্থা। এবার কি? সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণটা কি? এই যে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি বলে। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে বলতে কি বুঝাইছে? ক্ষমতাই তার পতনের কারণ, যুদ্ধ কৌশল না জেনেই অবতীর্ণ হওয়া, সেনাপতি ও অমাত্যদের সে চিনতে না পারা, প্রসাদ ষড়যন্ত্র এই যে নসাৎ করতে না পারা, এটা হবে অ্যান্সার। প্রসাদ ষড়যন্ত্র নসাৎ করতে না পারা। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, যে গঙ্গা জল ছুঁয়ে, হ্যাঁ, ঈশ্বরের নামে শপথটা করছিল কে আসলে? দেখো, এখানে নবাব যখন সবাইকে একটু বকাটকা দিল, হ্যাঁ, বকাটকা দেওয়ার পরে এই জায়গায় সবাইকে বলল যে আসুন আজ আমরা দেশের স্বার্থে সবাই আবার এক হয়ে যাই, যতই পার্সোনাল রিলেশন খারাপ থাকুক না কেন আমরা এখন এক হওয়াটা বেটার। তখন সে সবার থেকে একটা কসম কাটাইছিল। সেই কসমের ভিতরে দেখো, মীর জাফর আল্লাহ পাকের কালাম ছুঁয়ে ওয়াদা করলো। হ্যাঁ, এবার একটু দেখো, তামা তুলসী গঙ্গা জলের পাত্র গ্রহণ করলেন। তারপর ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ নিজেদের প্রতি প্রতিজ্ঞা উচ্চারণ করলো। রাজবল্লভ বলতেছে, আমি রাজবল্লভ তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমার জীবন নবাবের কল্যাণে আমি উৎসর্গকৃত। আচ্ছা, তার মানে এটার অ্যান্সার হবে কি? এই যে দেখো, রাজবল্লভ, অ্যান্সার হবে রাজবল্লভ। প্রত্যেকেরটা একটু মনে রাখবা। সিরাজ নাটকে নবাবের আসল চিঠি গায়েব করছে কে? মীর মুন্সি। মীর মুন্সি হচ্ছে আসল চিঠি গায়েব করছে। তখন তারা কাগজ আদান প্রদানে একটু সিনসিয়ার হয়। তোমরা যদি এই জায়গাটায় আসো তাহলেই তোমরা পাবা। দেখো, একদম শেষে, একদম লাস্ট লাইনে পাবা। হ্যাঁ, একদম লাস্ট লাইনে, যে দেখো
মীর জাফর একটা কথা বলতেছে, কত কিছুই হতে পারে শেঠজি, আমরাই কি দিনকে রাত, রাতকে দিন করে তুলছি না? নবাবের মীর মুন্সি কি করছে? আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে এ কাজ করেছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। আচ্ছা, এবার দেখো চারিদিকে শুধু অবিশ্বাস আর অবিশ্বাস। রায়দুল্লভের এই উক্তিতে কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা যদ্দূর সম্ভবত মিরনের আবাসে যখন তার একটা গুপ্ত মিটিং করে তখনকার সিনারিও, হ্যাঁ, যখন সে আগে আসে। এটা হচ্ছে দ্বিধাগ্রস্ততা, যে চারিদিকে অবিশ্বাস, কাকে বিশ্বাস করব, মানে একটা দ্বিধা আছে, হ্যাঁ, ডাউট আছে। সো এই জায়গায় কিন্তু ডাউটটাই প্রকাশিত হয়েছে, ডাউট। এবং এই প্রশ্নটা তোমাদের অনুধাবনে আসার মতো প্রশ্ন, অনুধাবনমূলকে আসার মতো একটা কোয়েশ্চেন। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখি এই প্রশ্নটা কি বইতে আছে। চারিদিকে এই যে দেখো, চারিদিকে অবিশ্বাস অবিশ্বাস, দেখি দাঁড়াও খুঁজে পাই কিনা। আসলে এই টাইমে খুঁজে খুঁজে দেওয়াটা একটু টাফ, তারপর আমি চেষ্টা করতেছি। এই যে দেখো, রায়দুল্লভ বলতেছে চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভেতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে। যে কি কাজ করব এটাই আসলে বুঝে উঠতে পারতেছি না। তার মানে অ্যান্সার, রায়দুল্লভ এই কথাটা কেন বললো? কারণ তার ভিতরে একটা ডাউট ছিল। নবাবের হাতে কোনো ক্ষমতা নেই। মনে আছে ক্লাইভ যখন ছদ্মবেশে উপস্থিত হইল তাদের সাথে মিটিং করতে, তখন তাদের ভিতরে প্রথমে একটা তর্ক শুরু হয়ে যায়। এবং তারপরে ক্লাইভ খোঁচা মেরে বলে নবাবের হাতে তো কোনো ক্ষমতা নাই। কারণ কি? কারণ তার কাছের মানুষেরাই প্রতারক। হ্যাঁ, তার মানে অ্যান্সার কি? এই যে নিকটস্থরাই তার প্রতারক। দেখবা এই জায়গায় আসলে তোমরা আরামসে এই লাইনটা খুঁজে পাবা। ক্লাইভ বলতেছে রাজবল্লভকে যে এই জন্য নবাবের কোনো ক্ষমতা নাই, কারণ তার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজাঞ্চি, দেওয়ান, আমির, ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। তবে হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে আমাদের আবার ক্ষতি করতে পারেন, চাইলেই আমাদেরকে ডুবাইতে পারেন। ক্লাইভ তখন বলে হোয়াই নট, আপনারা সব পারেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন, তা কি বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, আপনাদের করতে পারি না। কেন? কারণ আপনারা তো প্রতারক। তাইলে দেখো এখানে কি বলতেছে, আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন। হ্যাঁ, বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস মানে কি? একটা আস্থা, যে আমি আপনাদের উপর আস্থা অর্জন করতে পারি না। তার মানে অ্যান্সারটা কি? এই যে আস্থাহীনতা, আস্থাহীনতা। সবাই মিলে সত্যিই কি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এইটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, যে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো। উক্তিটা কার? উক্তিটা মীর জাফরের। উক্তিটা মীর জাফরের, কারণ সে যখন সিগনেচার করতে যায় তখনই এখানে ছিল। আমি একটু দেখি এই লাইনটা আমি তোমাদেরকে খুঁজে দিতে পারি কিনা। ঠিক আছে, এই যে এদিকেই পাবা, এদিকেই পাবা, যে আমরা সবাই মিলে তো বাংলাকে বিক্রি করে দিচ্ছি না, এরকম একটা লাইন আমরা পাবো। দাঁড়াও, কোথায় যে আছে, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, ওকে, আশেপাশেই থাকার কথা, মানে এইটারই আশেপাশে থাকার কথা, বা এই দৃশ্যেই থাকার কথা। তোমরা একটু দয়া করে খুঁজে নিও, ঠিক আছে, একটু খুঁজে নিও, তাহলেই হবে। খুঁজে নিও। আমার মন দুর্বল, এই তো পাইছি। এই দেখো, কিন্তু রাজা রাজবল্লভ যেমন বললেন সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, মানে ওই সিগনেচারটা করার টাইমে তাদের ভিতরে যে একটা গোপন চুক্তিটা যখন হলো, প্রতারণার যে চুক্তিটা হলো, তখন নবাব মানে পরবর্তীতে যে নবাব হবে আর কি, সিরাজউদ্দৌলা, সে একটু নার্ভাস হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন একটু দেখো তো মীর জাফরের উক্তি, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। এটা তো ক্লাইভ বলছিল। তুমিও কম সাপিনী নাও, এটা তো শুরুতেই আমরা পাইছিলাম। এটা আমিনাকে ঘসেটি বলতেছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হিংসা প্রকাশিত হয়েছে সিরাজের বিরুদ্ধে। ঘসেটির আক্রোশের কারণ কি? আক্রোশের কারণ হচ্ছে এই রাজনৈতিক প্রাধান্য লাভ। এবার কি বলতেছে, ঘরের লোক অবিশ্বাসী হইলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। উক্তিটা কার? যেহেতু লুৎফা, লুৎফাকে লুৎফা বলে ডাকবে কে? অবশ্যই নবাব।
সিরাজ, হ্যাঁ সিরাজ বলে ডাকবে। এখানে কি আছে? আছে, দেখো তো আছে নাকি, হ্যাঁ আছে কিনা। এই যে, ও তার আগে এটা দেখো, আমরা যা করলাম তা ইতিহাস হবে। ইউ হ্যাভ ডান আ গ্রেট থিং, আ গ্রেট থিং। ঠিক আছে, এবার একটু দেখি এই জায়গায় পাই কিনা, যে আমরা এমন কিছু করলাম সেটা লুৎফা লুৎফা। এই যে, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা, এটা অনুধাবনে আসতে পারে। অ্যান্সারটা তোমরা দিও একটু কষ্ট করে, যে বিশ্বাসঘাতকতা। এবার আসো, পলাশীর যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, সেটাই হচ্ছে অদূরদর্শিতা। এই যে অদূরদর্শিতা, ভিশনলেস। 1957 সালের কোন তারিখে পলাশীর যুদ্ধ হয়েছিল? এটা তো বিখ্যাত, বিখ্যাত সাধারণ জ্ঞান। 23 জুন। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, এই যে মনে আছে গুপ্তচর কে ছিল? নারায়ণ সিং রাইসুল জুহালা। রাইসুল জুহালা ছিলেন প্রধান গুপ্তচর। রাইসুল জুহালাকে নারায়ণ সিং। রাইসুল জুহালা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন, অবতারণা, এটা কি একটা ফানি ক্যারেক্টার ছিল না? ফানি তো, পুরা নাটকটা একটা করুণ রসাত্মক, কিন্তু এখানে একটা ফান এলিমেন্ট আনছিল হচ্ছে আমাদের এই নারায়ণ সিং। তাহলে অ্যান্সারটা কি হবে? হাস্যরস। নবাব সিরাজ রাজধানীতে ফিরে আসতে চাইছিল কেন? পুনরায় সংগঠিত হতে। সিরাজউদ্দৌলা নাটকের মূলত বিধৃত হয়েছে কি? দেখো তো, লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব, গুপ্তচরদের অক্ষমতা, হ্যাঁ, নাকি ব্রিটিশ সেনাদের, ব্রিটিশদের দেশ পরিচয়? এটা তো হবে না, নবাবের অযোগ্যতাও হবে না। এই যে লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব, আবার এই দ্বন্দ্বটা কাছের মানুষের থেকে, কাছের মানুষ থেকে, ঠিক আছে, মানুষ থেকে। মীর জাফর কত তারিখে বাংলার মসনদে বসছিল? এই যে যত তারিখ আছে, যত সংখ্যাবাচক তথ্যগুলো আছে, এগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। অ্যান্সার হবে 29 জুন। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন ইনি নবাব নাকি ফকির? এই কথাটা কে বলছিল? বলছিল ক্লাইভ। এটার ভিতর থেকে অ্যাকচুয়ালি পরনির্ভরশীলতা প্রকাশিত হয়েছিল, কারণ নবাব তখন মীর জাফর, হ্যাঁ, কারণ সিরাজকে তো হারাই ফেলছে, সে অপেক্ষা করতেছিল ক্লাইভ কখন তাকে এসে হাত ধরে উঠাবে, হ্যাঁ, মসনদে কখন বসাবে। তাহলে এই যে মীর জাফরের দরবারে আসো, একদম শেষের দিকে আসো, শেষের দিকে এসে তুমি দেখো এদিকে কই আছে, নবাবের পক্ষ থেকে আপনাকে কুর্নিশ ওয়েট, হ্যাঁ, লং লিভ জাফর আলী খান। বাট হোয়াট ইজ দিস? নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছে, ইনি নবাব নাকি ফকির? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ক্লাইভ বলছিল, এখানে পরনির্ভরতা প্রকাশিত হয়েছে। এবং এই লাইনটা, এই লাইনটা, হ্যাঁ, এই যে উনি নবাব না ফকির, এটা অনুধাবনের জন্য তোমরা দয়া করে একটু পড়ে রাখবা, অনুধাবন। আসো পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু আসো। মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? 24 পরগনা। এটা বইয়ের একটা তথ্য, একদম হুবহু তথ্য। এই জায়গায় দেখো, কই কই গেল? এখানে 24 পরগনার দায়িত্ব ভাগ হওয়ার কথাটা কোথায় আছে? গিফট দিছে, গিফট, হ্যাঁ, আছে, এদিকেই থাকার কথা, তোমরা একটু খুঁজে নিবা দরকার হলে, হ্যাঁ, দরকার হলে একটু খুঁজে নিও। এই পরবর্তী ঘটনাতেই 24 পরগনার পুরা তাকে সবকিছু দিয়ে দিছিল। ওয়েট, আমি কি পাবো খুঁজে? আমি মনে হয় এখন খুঁজে পাবো না। যদি খুঁজে না পাই তাহলে সমস্যা নেই, তোমরা এখান থেকে একটু দেখে নিও, এখান থেকে একটু দেখে নিও। এদিকেই তো থাকার কথা ছিল রে, চোখে পড়তেছে না, ওই যে তাড়াতাড়ি করতেছি যে, পাইছি পাইছি পাইছি, এ দেখো এ দেখো, তার আন্তরিক সহায়তার জন্য হ্যান ত্যান, বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি, 24 পরগনার স্থায়ী মালিকানা। ওকে, সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে অগ্রিম কত টাকা দিতে হয়েছিল এবং তার ডিমান্ড কত ছিল? ভালো, এই প্রশ্নটা আসবে। মোহাম্মদী বেগকে বলে, তুমি রাজি আছো? মোহাম্মদী বেগ বলে হ্যাঁ, 10,000 টাকা দিতে হবে এবং আমাকে 5,000 টাকা অগ্রিম দিতে হবে। ওকে, তাহলে 5,000 টাকা। তোমার অপরাধের জন্য নবাবের আজ্ঞা, এটা দাগ্গা হয়ে গেছে না, আজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? আচ্ছা, তোমার বলতে এই জায়গায় কিন্তু সিরাজ, হ্যাঁ,
আর এই জায়গায় নবাব বলতে বুঝাইছে হচ্ছে জাফর, মিস্টার জাফর, জাফর আলী খান। তাইলে অ্যান্সারটা কি? কোন নবাব? মীর জাফর। জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেন, লেখাপড়া শেখান। জামিল সাহেব নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন। কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে। উদ্দীপকে রায়হান নিচের কোন চরিত্রের সাথে তুলনীয়? মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত কারা? সাফরে তো হবে না, রাইসুল জোহালা হবে না, মোহনলাল হবে না, এইটা। উমিচাঁদ কোথা থেকে বাংলায় এসেছিল? লাহোর। লাহোর, একদম লাহোর ফিক্সড। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজারের কুঠিরের প্রধান কে ছিল? উইলিয়াম ওয়াটসন। হ্যাঁ। সিরাজের কোন অমাত্য জৈন ধর্মের অনুসারী ছিলেন? জগৎ শেঠ। অ্যান্সার কি হবে? জগৎ শেঠ। আচ্ছা, পরবর্তীতে আসো। এই জগৎ শেঠ হবে নাকি উমিচাঁদ হবে? উমিচাঁদ হবে না অ্যান্সারটা। আচ্ছা, যদি ভুল করি তোমরা একটু ঠিক করে দিও। মীর মর্দান ছিলেন কি? দেশপ্রেমিক। মোহনলাল, মীর মর্দান, এই দুইটা নাম মনে রেখো। এবার একটু দেখো তো, সিরাজউদ্দৌলা নাটকে শওকত জংহের প্রকৃত রূপটা মাদকাসক্ত, নেশায় একদম মাতোয়ারা থাকতো, অকর্মণ্য ছিল, ক্ষমতা নির্লিপ্ত। এটা হবে না, এটা হবে না। তার মানে অ্যান্সার আসতেছে, সরি, 1-3। এই যে আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে দেয়াল আর দেয়াল, এই দেয়াল বলতে কি বোঝানো হয়েছে? বাধা, বিভক্তি, ষড়যন্ত্র, সব। লুৎফাকে বলতেছিল সিরাজ এটা তখন। You have come to earn money, not to get into the politics. ওয়াটসের এই কথার উদ্দেশ্যটা কি ছিল? We have come to earn money, যে আমরা ব্যবসা করতে আসছি, টাকা কামাইতে আসছি, আমরা তো পলিটিক্সে ইনভলভ হইতে আসি নাই। প্রতারণা, প্রতারণা মানেই তো ছদ্মবেশ, আসল রূপ লুকায় রাখা, এবং বাকচাতুর্য। বাকচাতুর্য মানে কি? কথার মাধ্যমে নিজেকে একটু ছাড়ায় নেওয়া, একটু চতুরতা প্রকাশ করা। অ্যান্সার হবে সবগুলা। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশিত হয়েছে? মীর জাফরের অনাস্থা, নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। হ্যাঁ, অ্যাটলিস্ট নবাব তো দেশপ্রেমিক ছিল, সে তো ঠকবাজি করে নাই। নবাব শাসনের প্রতি এটা হবে না। 1-3। মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিলেন সেগুলোর ভিতরে কি আছে? বাংলার সাধারণকে উৎপীড়ন, হ্যাঁ এটা কারেক্ট। দরবারের পদস্থ আমির উমরাদের মর্যাদাহানি, এটাও কারেক্ট। 1 ও 2। এখন তোমাদের মনে হতে পারে ভাই এটা কেমনে কি বুঝলাম না, এটা বইতে আছে, বুঝছো? এই দেখো, মিরন নবাবের কাছে আসলো জাফরগঞ্জের কয়েদখানায়। বাংলার প্রজা সাধারণকে পীড়নের জন্য দরবারের পদস্থ আমির উমরাহদের মর্যাদাহানির জন্য, বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্য অধিকার ক্ষুণ্ণ করবার জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি অপরাধী। নবাব জাফর আলী খাঁ এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কথাটা কে বলছে? মিরন। কাকে বলছে? সিরাজকে। কারণ সিরাজ বলছিল হ্যাঁ আমাকে দণ্ডাজ্ঞা। এটা কেমন কথা? তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? 1 ও 2। এবার দেখো, আচ্ছা এই প্রেক্ষাপটটা যেহেতু আছে টেস্ট পেপারে, দেখো স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা আসলে বইতে আছে, টেস্ট পেপারে আমার সলভ করানো লাগতেছে। এদেশের কিছু বিপথগামী সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করে। ফাইন। উদ্দীপকে জাতির পিতার সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের সাদৃশ্যপূর্ণ সম্পর্ক কোনটা? সিরাজের উদারতা তো নাই, এই জায়গায় উদারতা নাই, দেশপ্রেম আছে, এবং তার সাথে ঘটে যাওয়া, এটা তার সাথে ঘটা। ওকে, সো আমরা এখানে 1 ও 2 টাকা। এবার কি বলতেছে দেখো তো, উদ্দীপকের সেনা সদস্যের আচরণ কোন বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ? বিশ্বাসঘাতকতা। অন্যায়ের কাছে মাথা নত নয় শির, অন্যায়ের কাছে নত নয় শির। আচ্ছা, নত নয় শির মানে মাথা নত করবো না, ঠিক আছে। ভয় কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর, খুব সুন্দর একটা লাইন। উদ্দীপকের বীরের সাথে সিরাজউদ্দৌলা নাটকের ফুটে ওঠা দিকটি হলো, বা চরিত্রটা কে আসলে? তুমি দেখো এখানে 4টা চরিত্রের ভিতরে 3টা চরিত্র হচ্ছে বিপক্ষ, বিশ্বাসঘাতক। এই লোক বিশ্বাসঘাতক, এই লোক তো চরম বিশ্বাসঘাতক, ফাদার অফ অল বিশ্বাসঘাতক। এবার দেখো
এই উমিচাঁদ একটা বিশ্বাসঘাতক। অ্যান্সার হবে মোহনলাল। উদ্দীপকের সিরাজ উদ্দৌলা নাটকের ফুটে ওঠা দিকটি হলো দেশপ্রেম, উচ্চাকাঙ্ক্ষা তো পাই না, বীরত্ব। 1 ও 3। আবুলের বাবা অনাথ শিব্বির আবার কেনারে ভাই, লালন পালন করে সমাজে প্রতিষ্ঠিত করে, এটা বুঝছি। অ্যান্সার মোহাম্মদ বেগ হবে। কেমনে জানো? সময়ের আবর্তনে বিত্ত সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাঁধলে জাফর শিব্বিরকে নিজের দলে ভেড়ান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিবির আবুলকে হত্যা করে। বুঝছো? একজন তারে রেস্কিউ করছে, বড় করছে, তারই সে ওটা কি কয় ইংলিশে, ব্যাক স্টেপ না কি জানি কয়, পিছন থেকে ছুরি ঢোকানো, ওটা করছে। উদ্দীপকে উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে এই কৃতঘ্নতা, উপকারের উপকার স্বীকার না করে যে আর কি। ইসমাইলের বাবা অনাথ শিহাবকে লালন পালন করে, এটার অ্যান্সারও বোঝা গেছে কোনটা হবে। ইসমাইলের চাচা তায়েবের বিরোধ বাঁধলে অর্থের লোভে তায়েবের নির্দেশে শিহাব ইসমাইলকে হত্যা করে। অ্যান্সার মোহাম্মদ বেগ। সাদৃশ্যের কারণ এটা তো হলো ক্ষমতা লোভী না, ক্ষমতা লোভী হলে তো সে রাজা নবাব হয়ে যেত, অর্থলোভী হবে। 1 ও 3। নিচের উদ্দীপকটা আমাদের পড়তে হবে। বলতেছে আকবর সাহেবের কুপুত্র, আচ্ছা কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যায় তার দাদা আশরাফুদ্দিন। ওকে, এই নিয়ে আকবর সাহেবের ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আলীবর্দী খাঁ, বুঝলাম। আকবর সাহেবের কুপুত্র, তার মানে আকবর হচ্ছে ঘষেটিকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, আকমল সাহেব তার মানে সে আমিনাকে রিপ্রেজেন্ট করতেছে, তার ছেলে ইমরান নবাব সিরাজকে রিপ্রেজেন্ট করতেছে। উদ্দীপকে আকবর সাহেবের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রটা অনুরূপ? ঘষেটি, আকবর ঘষেটি। এবার একটু দেখো তো, উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের যে দিকটি সঙ্গতিপূর্ণ, যে দিকটা অর্থাৎ নিজের ছেলে সম্পত্তি পাইল না, অন্যের ছেলেকে দিয়ে গেল তার বাবা, এই কারণে সে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, মানে নিজের স্বার্থটা সে উদ্ধার করতে পারতেছে না। অ্যান্সার কি হবে? স্বার্থপর। আমার মনে হয় এই কয়টা করলেই এনাফ, আর প্রয়োজন নাই, কারণ তোমাদেরকে দেখাইছি কোন কোন দিক থেকে কেমন কেমন এমসিকিউ আসতে পারে। একটু দয়া করে ভালো মতো পড়ো। সৃজনশীলের জন্য পক্ষ চরিত্র এবং বিপক্ষ চরিত্র এটা গুরুত্বপূর্ণ। আশা করি একটু বইটা রিডিং পড়বা, এমসিকিউ ক্লাসটা দেখবা, প্যারা আর হবে না। ভালো থাকো, সুস্থ থাকো। তো 26 ব্যাচ, এখন আমরা লাল সালু উপন্যাসটার কিছু বহু নির্বাচনী সমাধান করব এবং বহু নির্বাচনীর সাথে মিল রেখে কিছু অনুধাবনেরও আমাদের আইডিয়া হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা একটু লক্ষ্য করো, লাল সালু সরি 1 মিনিট, হ্যাঁ, লাল সালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে। আচ্ছা, তো আমরা এটা মোটামুটি জানি যে মজিদের আসলে মাজার কেন্দ্রিক একটা ব্যবসা ছিল এবং সেটার মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে সে নিজের প্রভাবটাকে শক্ত করে। তাহলে এখানে একটু দেখো তো, তার তো কোনো অলৌকিক ক্ষমতা ছিল না, তারপরে আবার অলৌকিক ক্ষমতার কথা বিশ্বাস করতে হচ্ছে আওয়ালপুরের যে পীর আসছিল জনগণ তার প্রতি ভালো ব্যবহার দ্বারা, কূটকৌশল দ্বারা, সে কূটকৌশলী ছিল, এটা আমরা মানি, কিন্তু সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। এবার দেখো, তাই তারা ছোটে আর ছোটে, এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, আসতে পারে অনুধাবনমূলক। যদি অনুধাবনমূলকে আসে তাহলে অনুধাবনমূলকের যে জ্ঞান অংশটা থাকে সরাসরি যেখানে উত্তর দিতে হয়, সেটা কি হবে? সেটা হচ্ছে মানুষ ছোটে কেন? জীবিকার জন্য ছোটে। এবং এই উত্তরটা তোমরা একদম প্রথম পাতা, মানে উপন্যাস যখন শুরু হয় সেই প্রথম পাতার প্রথম প্যারার শেষ লাইনটা একটু দেখবা, প্যারার শেষ লাইন, ওকে, ওই লাইনটা একটু পড়বা, তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই দেখো, তাই তারা ছোটে আর ছোটে, ঠিক আছে, একদম শুরুতেই তোমরা পাবা কিসের জন্য? জীবিকার জন্য। এর পরের প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো, পরের প্রশ্নটা কি বলছে দেখো তো, মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? এটা তো খুব বিখ্যাত একটা কোয়েশ্চেন, এটা একটা কমন কোয়েশ্চেন, ঠিক আছে, এটাও তোমরা জানো যে খুব নাটকীয় ছিল। কেমন ছিল? নাটকীয় ছিল। হঠাৎ করে
তাহের এবং কাদের দেখে কেউ একজন মোনাজাত ধরে আছে সড়কের ওপর। তারপর মজিদ যখন গ্রামে আসে অকথ্য ভাষায় চিল্লাচিল্লি গালাগালি শুরু করে দেয়। ঠিক আছে, তো এটা কোথায় আছে বই? এটা তোমরা বইয়ের কই পাবা জানো? এই দেখো, তোমরা এই জায়গায় পাবা। খেয়াল করো যে মজিদের গ্রামের প্রবেশটা হয়েছিল নাটকীয়, প্রবেশটা নাটকীয় হয়েছে, তাতে কোনো সন্দেহ ছিল না। ঠিক আছে, আচ্ছা এটা ইজি, এটা পারবা। এরপরটা দেখো তো, মজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? এটা ছিল হচ্ছে নাটকীয়। এবার কি বলতেছে? কলমা জানোস না বেটা। আচ্ছা, এই প্রশ্ন দুইভাবে আসতে পারে। এক হচ্ছে কলমা জানোস না বেটা, আরেকটা হচ্ছে কলমা জানো মিয়া। যদি বলে কলমা জানো মিয়া এই উক্তিটা কার, তখন কিন্তু অ্যান্সারটা দিতে হবে মজিদ। কিন্তু কলমা জানোস না বেটা এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে খালেক ব্যাপারী। আমি একটু দেখি এখানে কি আমি ওটা রাখছি কিনা। এক মিনিট, এই যে দেখো, দেখছো এই যে কলমা জানোস না বেটা, এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবা। আচ্ছা এবার একটু আসো পরবর্তীতে কি বলতেছে? তোরে না বুঝা কষ্ট দিছি হেদিন, মনে আছে? মজিদ যখন একটা বিচার কার্য পরিচালনা করলো, বিচার কার্য, হ্যাঁ কার বিচার কার্য? ওই যে একটা বুড়ো ছিল না বলতো, একটা বুড়ো লোক ছিল না? এই বুড়ো লোকটা কার ছিল বলো? তাহের, কাদের আর রতন, তার 3 ছেলে, রতন আর হাসুনির মা, তার একটা মেয়ে ছিল। তো মনে আছে যে এই বুড়ো যখন হাসুনির মাকে খুব পিটাইলো, তার পরের দিন আবার একটা বিচার কার্য হইল, তখন বুড়াকে সরি ফিল করানো হয় এবং ওই মুহূর্তে সে বলে তোরে না বুঝা কষ্ট দিছি হেদিন। কাকে কষ্ট দেওয়ার কথা বলতেছে? এই হাসুনির মাকে কষ্ট দেওয়ার কথা বলতেছে। তোমরা বই খুললে কিন্তু পাবা এটা। হ্যাঁ দেখো, অবশেষে বাপ বলে মাইয়া তোর কাছে মাপ চাই, বুড়া মানুষ মতি গতির আর ঠিক নাই, তোরে না বুঝা কষ্ট দিছি আমি সেই দিন। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, তারপরে তো সে নিরুদ্দেশ হয়ে যায়। এবার কি বলতেছে? লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? কিছু চরিত্র, হ্যাঁ জ্ঞানমূলকের জন্য কিছু চরিত্র কেন্দ্রিক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো চরিত্র কেন্দ্রিক যেই প্রশ্নগুলো আছে কেন্দ্র করে, সেগুলো তোমরা একটু ভালো মতো পড়বা। আমি এখানে 4টা নাম আছে, এই 4টা নামই আমাদের উপন্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেই নামটা দেখো, আমেনা, এইটা হচ্ছে প্রথম পক্ষের স্ত্রী খালেক ব্যাপারী। তানু বিবি, তিনি হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী, এবং তানু বিবির একটা ভাই আছে, সেই ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। এবং এই ধলা মিয়াই কিন্তু পানি পড়া আনতে গেছিল খালেক ব্যাপারীর কথা শুনে। রহিমা, এটা হচ্ছে প্রথম পক্ষের স্ত্রী। এটা কার? এটা হচ্ছে মজিদের। হ্যাঁ মজিদের। আবার তুমি যদি লক্ষ্য করো, এই জমিলা হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী কার? মজিদের। ওকে, এবং এই রচনায় প্রতিবাদের প্রতীক কিন্তু এই জমিলাই, প্রতিবাদের প্রতীক। ঠিক আছে, প্রতীক একটু মাথায় রাখবা। ক্যারেক্টার রিলেটেড কোয়েশ্চেনগুলো একটু ভালো মতো পড়বা। এবার একটু দেখো তো, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী কার কথা শুনে? তার স্ত্রীর কথা শুনে। তার স্ত্রী কথা শুনে। বুঝছো? তাহলে অ্যান্সার হবে খালেক ব্যাপারী। এবার দেখো তো কি বলতেছে? ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? একই কোয়েশ্চেন, অ্যান্সার হবে খালেক ব্যাপারী। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? খালেক ব্যাপারী। আচ্ছা, কোয়েশ্চেন রিপিট হওয়ার কারণ, এগুলো বোর্ড কোয়েশ্চেন তো, টেস্ট পেপার থেকে কালেক্ট করা, তো একই কোয়েশ্চেন বহুবার আসছে। হ্যাঁ, এবার কি বলতেছে দেখো, রহিমা আমিনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসলে আমরা কি করব বলো তো? হ্যাঁ, কিছু করার আছে? কি করার আছে? এই ধরনের প্রশ্ন আসলে বিপদে পড়া ছাড়া তো উপায় নাই। উপায় কি? উপায় আছে, বই পড়া। মূল বইটা পড়তে হবে। দেখো, এই যে বই খুললেই তোমরা পাবা। যখন মাজারে আমেনা বিবি আসলো, ওই মুহূর্তটার কথা একটু চিন্তা করো। হ্যাঁ দেখো, লেখাই আছে শখ করে তৈরি করা ফিরনির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প করার কথা ভুলে গেল সে যখন পড়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা পারলাম ফিরনি, এগুলো একটু পড়তে হবে। এরপরে কি দেখো তো, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুলও ফোটে। আচ্ছা, লাল সালু উপন্যাসের সেই বাক্যে সাপ কি অর্থে ব্যবহার করা হয়েছে? টাফ, কই আছে, বইয়ের কোন জায়গায় আছে? এটা কিন্তু আবার অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসলে বিপদে পড়া ছাড়া উপায় নাই যদি বই না পড়ো। দেখো আমি একটু দাগাই দিই। এরপরেই যেখানে সাপ জাগে, দেখছো যেখানে সাপ জাগে সেখানে আবার
কোমলতার কি হয়, কোমলতার ফুল ফোটে। বুঝা গেল? মানে মজিদের একটা কথা স্মরণ হয়েছিল, সেটা কি জানো? কথা কিছু না, একটা দৃশ্য, আবছা আলোয় দেখা কালো পাড়ের একটি সাদা কোমল পা। ও একটু লুচু বেটা ছিল না, সে পা দ্বিতীয়বার দেখলো না বলে হঠাৎ বুকের মধ্যে কেমন একটা আফসোস বোধ করলো এবং তার মনে মনে সে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র, যেখানে হিংসা প্রতিহিংসার সাপ জাগে, সেখানে আবার কোমলতারও ফুল ফোটে। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা এই যে প্রতিহিংসা, প্রতিহিংসা বা আমরা বলতে পারি রিভেঞ্জ। হ্যাঁ, রিভেঞ্জ নেওয়া। এবার একটু দেখো কি বলতেছে। ইজারাদারদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। আচ্ছা, তাহলে ভাড়া উঠাতে পারবে না, জনগণের উপকার হবে দেখে তারা তো ভাড়া নিতে পারবে না, তখন কি হবে? এর জন্য উদ্যোগটা থামায় দেওয়া হলো। এখানে প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? স্কুল প্রতিষ্ঠার কথা মনে আছে? স্কুল প্রতিষ্ঠা, হ্যাঁ, স্কুল প্রতিষ্ঠার কথাটা তুলছিল কে? আক্কাস। এবং আক্কাসকে মূলত ছোটখাটোভাবে ভালোই অপমান করলো কে? সে মজিদ। সে একটা প্রভাবশালী ক্যারেক্টার। মজিদ ক্রোধে কেমন করে? এই গো গো করে। লাল সালু উপন্যাসে মজিদের ভিতরে কোনটা অনুপস্থিত ছিল? দেখো তো, প্রতিহিংসাতে একটু আগেই পেলাম আমরা। হ্যাঁ, সংগ্রামশীলতা, সে সংগ্রাম করেই তো টিকে আছে। ফেক সংগ্রাম বা যেই সংগ্রামই হোক না কেন, কপটতা বা প্রতারণা, তাই না? এইটাই তো সে করে আসতেছে। তাহলে এখন তার মধ্যে অনুপস্থিত যে জিনিসটা ছিল সেটা হচ্ছে দয়া মায়া। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল? এই যে প্যারিসে। প্রথমত আমরা যে ইনিশিয়াল পার্টটা সবসময় কিন্তু বাদ দিয়ে দিই, ইনিশিয়াল পার্ট কোনো রচনার, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো বাদ দিয়ে দিই। এগুলো বাদ দিলে হবে না, একটু তোমাদের ধারণা লাগবেই, একটু আইডিয়া রাখতে হবে কবি পরিচিতি অথবা উপন্যাসের প্রেক্ষাপটটা সম্পর্কে। ঠিক আছে, প্রেক্ষাপট। যেমন গত সলভে আমি তোমাদেরকে বললাম না যে কি বলে, নাটকের ক্ষেত্রে নাটকের ঐক্য আছে কয়টা, এটা তো মূল নাটকের মধ্যে নাই। তখন আমি বললাম যে আছে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ঘটনা, সময় এবং স্থানের ঐক্য। তো এগুলো তো ইনিশিয়াল পার্টটা পড়লে জানতে পারবা। এবার কি বলতেছে দেখো তো, লাল সালু কি ধরনের উপন্যাস? আচ্ছা, আমাদের মনে হতে পারে ধর্ম আশ্রিত উপন্যাস, হতেই পারে মনে, ঠিক আছে, এটা একটা আঞ্চলিক উপন্যাস, সেটাও এটা আসলে সচরাচর মনে হবে না, তাই একটা আঞ্চলিক উপন্যাস সেটা মানি, কিন্তু আমাদের মনে হচ্ছে না। ঘটনা আছে তো অনেকগুলা, হ্যাঁ, আবার সামাজিক সমস্যাও আছে। আমার মনে হচ্ছে যে তিনটা অপশনই যায়, কিন্তু রাইট অ্যান্সার কিন্তু সামাজিক সমস্যা। ওই সময়কার সামাজিক সমস্যা ওপর ভিত্তি করে যে ধর্মভিত্তিক ব্যবসা চালু হয়েছিল, সেটাই কিন্তু এই রচনায় আসছে। এবার কি বলতেছে, মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে? এটা তো একটু আগেও পাইছি, সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ। মরার দেশ মানে কি? খাবার নাই। হ্যাঁ, খাবার নাই মানে কি বলতো? খাবার নাই, খাবার নাই মানে হচ্ছে ওই দেশে কি নাই? শস্য নাই, শস্য নাই, ফসল নাই, তাই না? ফসল নাই। তাহলে অ্যান্সারটা দিতে পারবো আমরা, এই যে অ্যান্সার, শস্য শূন্যতা। হ্যাঁ, শস্য শূন্যতা। কিন্তু দেশটা কেমন মরার দেশ, এটা বলতে কি বুঝাইছে? শস্যহীন বলে। তাই তারা ছোটে আর ছোটে, কিসের জন্য ছোটে? জীবিকার জন্য ছোটে। ছেলেমেয়েরা কখন আমশিপাড়া পড়তো, এটা একটা বেসিক অ্যান্সার, এটা যে ভোরবেলা পড়বে। এবার কি বলতেছে দেখো, লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে? স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন যেগুলো, হ্যাঁ, একদম বইয়ের কোন জায়গায় আছে না আছে এটা তো জানতে হবে। কি বলছে দেখো, বলতেছে যে উত্তরের দিকে খানিকটা এগিয়ে গেলে মহব্বতনগর গ্রাম। বোঝা গেছে? এই যে এক সময় লোকটি মোনাজাত শেষ করে, লোকটি বলতে কি আমাদের মজিদ মোনাজাত শেষ করে, কিছুক্ষণ ভেবে ঝট করে আবার পাশে নামিয়ে রাখা পুটুলি মানে ব্যাগ তুলে নিল। হ্যাঁ, তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তরের দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে গেলেই মহব্বতনগর গ্রাম। তাহলে এখানে তো এই প্রশ্নই বলছিল যে মহব্বতনগর গ্রামটা আসলে কোন দিকে, তাহলে অ্যান্সার কি আসবে? উত্তর দিকে। লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ লোকটাকে, মানে খুব বয়স্ক, হ্যাঁ খুব বয়স্ক, আচ্ছা এটা কে ছিল বলো তো? হ্যাঁ, এটা কোথায় আছে দেখবা, যখন তার এন্ট্রিটা হলো, হ্যাঁ, লাল সালু মানে মহব্বতনগর গ্রামে এন্ট্রি হলো, তখন যে সকল প্রভাবশালী কিংবা পরিচিত ব্যক্তিবর্গ ছিল তাদের ভিতরে অন্যতম একজন ছিল হচ্ছে সভায়
অশীতিপর বৃদ্ধ সোলেমনের বাপও ছিল। সে কি? সে একজন হাঁপানির রোগী ছিল। কিসের রোগী? হাঁপানির রোগী। এটা একটু মনে রেখো। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা দিয়ে দিই। সে ছিল হচ্ছে সোলেমনের বাপ। আর তাহের কাদেরের বাপটা ছিল ওই যে বুড়াটা। হ্যাঁ, ওই বুড়া বেটা পালায় যাবে, একটু পর পালায় যাবে মানে নিরুদ্দেশ হয়ে যাবে। আক্কাসের বাপের নাম তো মোদাব্বের মিয়া, মোদাব্বের মিয়া, তাই না? আচ্ছা, আর পীর সাহেব তো না। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। কেন বলো তো? এই যে মাছ ধরার কারণে। এখন দেখো কি হবে, শব্দ করলে মাছ পালাবে বলে। এটা মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? এটা একটা মুখস্থ থাকার মতো কোয়েশ্চেন, ঠিক আছে? ডেটা। তাহলে এই যে দেখো একটু আগে এখানে ছিল যখন ওই বৃদ্ধ সোলেমনের বাপের কথাটা আসছিল, দেখো, আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুরগড় থেকে 3 দিনের পথ। এই কথাটা কে বলছিল? এই কথা তো মজিদের কথা ছিল, তাই না? এই যে মজিদ বলে, তার মানে অ্যান্সারটা কি দিতে পারবা? গারো পাহাড়ে। ওকে। আচ্ছা, লাল সালু উপন্যাসে কে হাঁপানির রোগে আক্রান্ত ছিল? এটা একটা গুড কোয়েশ্চেন। হাঁপানির রোগে আক্রান্ত ছিল হচ্ছে সোলেমনের বাপ। আচ্ছা, একটু দেখো, এই রেহান আলী কে ছিল জানো? গ্রামের মাতব্বর ছিল। এখন তোমরা বলবা ভাই মাতব্বর না খালেক ব্যাপারী, তাহলে তোমাদের পড়াটা আসলে হয় নাই, স্ট্রংলি তোমরা পড়ো নাই, বুঝছো? স্ট্রংলি পড়লে এই প্রশ্নটা আসেই না। কেন? আমি তোমাদেরকে একটু বলি। মজিদ যখন গ্রামে ঢুকলো, হ্যাঁ, কই, এই যে নাটকীয় প্রবেশ যখন হইলো ওই লাইনটাতে, তোমরা দেখবা খালেক ব্যাপারী ও এই যে দেখো মাতব্বর, তার নাম কি? রেহান আলী, তার সাথে কি জোয়ান মদ্য কালুমতিরাও ছিল। মানে তার এন্ট্রি, নাটকীয় এন্ট্রিটা ইনারা কিন্তু সচক্ষে দেখেছে। তাহলে অ্যান্সারটা কি হইছে? লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন ছিল বলতো? মাছের পিঠের মতো। আর এটা দ্বারা তার রহস্য ময়তা প্রকাশিত হয়, ময়তা প্রকাশ পায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো, লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ করে হাঁটা হয়? অ্যান্সার হবে কি? এই যে রহিমা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, জ্বর আসলে হই হই, জ্বর বলতেছি ঝড়, হই হই করা অভ্যাস কার? অ্যান্সারটা হবে হাসুনির মা, ঠিক আছে? লাল সালু উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে আসলে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তা। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন বা অনুধাবনে আসতে পারে। ওকে, এবার একটু দেখো, কলমা জানো মিয়া? আচ্ছা, মিয়া বলে সম্বোধন যে করে সে ছিল এই রচনার মজিদ। কারণ আমরা এই উপন্যাসটা পড়ার টাইমে দেখছি মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ও আচ্ছা, কাকে উদ্দেশ্য করছিল? এই যে 7 ছেলের বাপ, মনে আছে? 7 ছেলের বাপ, হ্যাঁ, তার নাম কি? দুদু মিয়া। তাহলে নামের সাথে প্রোডাকশনের ভালো একটা মিল আছে। এবার দেখো লাল সালু উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত কে হয়েছিল? এইটা একটা গুড কোয়েশ্চেন। এখন পাবো কোথায় ভাই এই জিনিসগুলো? আসলে তো এত প্যারা দিতেছে, আমরা এখনো কি করব বুঝে উঠতে পারতেছি না। 26 ব্যাচ এটা বলবে, স্বাভাবিক, একটু কষ্ট হইলেও বইটা যে রিডিং করবে তাই হয়ে যাবে। দেখো বলতেছে, কোচবিদ্ধ হয়ে নিহত হয়েছিল সমীর উদ্দিন তার রক্তপ্লুত দেহের পানে চেয়ে আবেদ এবং জাবেদ। প্রশ্ন এটাও আসতে পারে যে কারা বুনো উল্লাসে বা দানবীয় উল্লাস করেছিল? এই যে, ঠিক আছে, তাহলে কোচবিদ্ধ হয়েছে সমীর উদ্দিন। তাহলে অ্যান্সারটা দিয়ে দাও, এই যে সমীর উদ্দিন দিয়ে দাও। এবার কি বলছে? ছোটবেলায় নাকে নলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে? রহিমা। এটার অ্যান্সার হবে রহিমা। মাজারটি তার শক্তির মূল, এটা হচ্ছে একটা বিশ্বাস। রহিমাও কেঁপে ওঠে, কি একটা ভয় তার শীতল রক্ত শীতল করে দেয়। এটার কারণ হচ্ছে মাজারের ঐশী, মানে অলৌকিক ক্ষমতার শক্তি বা শক্তির ক্ষমতা, কি বলে, শক্তির কল্পনা করে। এবার বলতেছে, মহব্বতনগর গ্রামে মহিলাদের সাথে মজিদের যোগসূত্র কে ছিল? রহিমা, রিপ্রেজেন্টেটিভ ছিল রহিমা। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা বিশ্বাস করে না। এটা হচ্ছে হাসুনির যে মা আছে না, হাসুনির মা, সরি সরি কি হইল, দেখো হাসুনির মা যে ক্যারেক্টারটা, তার বাবা বুড়া, হ্যাঁ, মা, তার বাবা যখন হাসুনির মার প্রতি অত্যাচার করে, হাসুনির মা যখন বিচার কার্যের সময় ওর বুড়াটাকে ডাকা হয়, তখন মজিদ বলে যে আমি আমার অন্তরের শক্তি দিয়ে বুঝে গেছি তুমি কি করছো, আমার কেউ বলে নাই, আমি সব জানি। এই জিনিসটা সে বিশ্বাস করে না।
তাহলে অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা যে জানতে পেরেছে সে কথা বিশ্বাস করে না। লাল সালু উপন্যাসে সে কথা কে বিশ্বাস করে না? এই যে তাহেরের বাপ। অ্যান্সার হবে তাহেরের বাপ। এটা কিন্তু বইতেই আছে, এই দেখো বইতে আছে। কই অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা যে জানতে পেরেছে সে কথা সে বিশ্বাসই করে না। বুঝতে পারছো? যত ভাবে তখন কথাটা তত জ্বলে ওঠে তার মধ্যে। এবার কি দেখো, কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে ওঠে তার অন্তর। এই যে অ্যান্সারটা হবে তাহেরের বাবা। ওনারে কোন, উনি জানি আমার মতের জন্য দোয়া করে। এটা কে? এটা হচ্ছে হাসুনির মা। এটা এই লাইনটা তো পাবা, এই লাইনটা পাবা। হ্যাঁ, এই যে ওনারে কন, কই এই যে ওনারে কন আমার মতের জন্য জানি দোয়া করে। ওনারে মানে কি? এটা হচ্ছে মজিদ। এটা কি? এটা মজিদ। বুঝছো? একটু সময় নিয়ে কইরো, মূল বইটা পড়ার পর এমসিকিউ গুলোর সমাধান করো, তাহলে খুব ভালো আইডিয়া রাখতে পারবা কোন জায়গায় কোন চিপাচোপার ভিতরে কি ছিল বইয়ের। এবার একটু দেখো কি বলতেছে। হাসুনির মা বুড়োকে বেধর প্রহার করে কেন? কারণ এই যে ঘরের কথা বাইরে বলে দিছে। হ্যাঁ, ঘরের কথা বাইরে বলে দিছে, এটা তো সে সহ্য করতে পারে নাই। এবার কি বলতেছে দেখো, ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন। এটাকে এই যে তাহের এবং কাদেরের বাপ। প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে। আচ্ছা, ওই বিচার কার্য পরিচালনা করার টাইমেই সে তো আসলে বিভিন্ন ধরনের সবক দিত, বিভিন্ন ধরনের ধর্মীয় উক্তি বলতো, এবং ওই মানে মহলটাকে একটু জমায় রাখার চেষ্টা করতো। ঠিক আছে, তাহলে একটু যদি বইতে আসো স্পষ্টভাবেই তোমরা পাবা, স্পষ্টভাবেই তোমরা পাবা কি, পৃথিবীর মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার এবং তার পরিবারের বিরুদ্ধেও সে রচনা প্রক্ষিপ্ত হয়েছে। পঞ্চম হিজরিতে যখন আমাদের প্রিয় নবী প্রিয় পয়গম্বর বাণী এলো মুস্তালিখের বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করার সময় তার ছোট স্ত্রী বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়ে। আচ্ছা, তাহলে এটা হবে পঞ্চম হিজরি। ঠ্যাঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়? অবশ্যই মজিদের কথায় বিভ্রান্ত হবে। এগুলো বইতে পাবা, এগুলো একদমই বইতে পাবা। দেখো হয়ে গেল, দেখো খেয়াল করো মজিদের প্রশ্নে, এই দেখো মজিদের প্রশ্নে সে এখন বিভ্রান্ত হয়ে যায়। ঠিক আছে, সে কি এখন বিভ্রান্ত হয়ে যায়। তাহলে অ্যান্সারটা দাও। মজিদ, তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন কে করেছে? এই যে একটু আগেই তো আমরা পেলাম। দেখো, তুমি কি মনে করো মিয়া? হ্যাঁ, তুমি কি মনে করো তোমার দিলে তুমি হলফ কইরা কইতে পারবা, বলতে পারবা তোমার দিলে ময়লা নাই? তাহলে এখন কি আসলো? এই কথাটা কে বললো? আচ্ছা, এই কথাটা বললো হচ্ছে মজিদ। কি মিয়া তোমার দিলে ময়লা আছে উক্তিটা কার? এই উক্তিটা খালেক ব্যাপারীর। এই উক্তিটা খালেক ব্যাপারীর। এটা কি আছে এই জায়গায়? আচ্ছা, এটা মনে হয় আমি নেই নাই। আমি যদি তাড়াহুড়ার কারণে কোনো জায়গায় ভুল পড়ায় থাকি আমার একটু বইল। আচ্ছা, এবার একটু দেখো তো, লাল সালু উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করা অভ্যাসটা কার? ঝড় এলে হৈ হৈ করে হচ্ছে হাসুনির মা। এটাও তোমরা বইতে পাবা, এটাও তোমরা বইতে পাবা। দেখো, এই যে ঝড় এলে হাসুনির মা হৈ হৈ করার একটা অভ্যাস আছে। তাইলে চলো একটু মিলাই ফেলি। আচ্ছা, লাল সালু উপন্যাসে ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক হ্যাঁ কিসের সাথে তুলনা করেছেন? সাপের শীষ, কালো ধোয়া, আগুনের শিখা, না আলোকিত উঠান? শীষ না? আচ্ছা, ধানের ভাপ, ওকে, এই সাপের শীষের সাথে। আসলেই হ্যাঁ, এটাই এটাই রাইট অ্যান্সার। দেখো তো, ওধারে ধোয়া হয় ভাপের, যেন সহস্র শত সহস্র সাপ কি দেয়? শীষ দেয়। তাইলে দেখছো বইতেই আছে, কিন্তু আমরা আসলে ওভাবে রিডিং পড়িনি তো, এই কারণে আমাদের বের করতে কষ্ট হয়। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড়টাকে অ্যাকচুয়ালি খেলোয়াড়টা হচ্ছে তাহের কাদেরের বাপ। কারণ বুড়াবুড়ি খুব মারামারি পিটাপিটি করতো, যেহেতু একজন চলে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, তাহলে তো তার খেলার সঙ্গী নাই আর। তাহলে একটু দেখো, এই খেলোয়াড়টা হচ্ছে তাহের কাদেরের বাপ। এটা কোথায় আছে? এই যে কই দেখি, বুড়ি কিছু বলে না। বুড়ি কি বলে? খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, তাই যেন চুপ করে থাকে। যদিও বুড়ি বলে না, মানে এটা সিচুয়েশন বলে। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? মজিদের চোখ সাপের মতো চকচক করে। সাপের মতো, এটা আছে, অবশ্যই আছে বইতে। দেখি পাই কিনা একটু দেখি। হ্যাঁ, 1 মিনিট। এই তো পাইছি, দেখো, অন্ধকারে সাপের মতো চকচক করে তার চোখ। ঠিক আছে, তার চোখ। এবার একটু খেয়াল করো পরবর্তী কোয়েশ্চেন কি বলছে। পরবর্তী কোয়েশ্চেন বলছে, দেশে দেশে পীরদের সফর কখন শুরু হয়? যখন ধানের মৌসুম শুরু হয়, কারণ ওই সময় মানুষ একটু সচ্ছলতা অর্জন করে।
আর ওই টাইমে পীরদের সফর শুরু হয়, ব্যবসা শুরু হয়ে যায়। তাহলে এই যে দেখো, এটা কি পাবো? হ্যাঁ পাবো। গৃহস্থ মানে কৃষক, তাই না? এই যে কৃষক, এই কৃষকের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন যে সময় আবার পীরদের সফর শুরু হয়। তাহলে অ্যান্সারটা দাগাই দিছি। মসজিদের মন কদিন ধরে চিন্তায় ঘোরপাক খায়, কারণ তার একজন প্রতিদ্বন্দ্বী চলে আসছে, আওয়ালপুরের সেই পীর সাহেব। এর পরের প্রশ্নটা দেখো তো, মসজিদ কার ভয় শঙ্কিত হয়? আওয়ালপুরের পীর সাহেবের। পাথর এবার নড়ে গেছে, মানে একটু ভয় পেয়ে গেছে। এটা কে? এটা অবশ্যই মসজিদ। দেখো, লাল সালু উপন্যাসে মসজিদ কোন সময় আওয়ালপুরের গ্রামে পৌঁছাইলো? এই যে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন, এগুলো একটু প্যারা, এটা মনে রাখতে হয়। দেখো, আওয়ালপুর গ্রামে যখন মসজিদ পৌঁছালো তখন সূর্য হেলে পড়েছে। তাহলে এই যে সূর্য হেলে পড়েছে, দাগায় ফেলো। সূর্য যখন হেলে পড়ে। লাল সালু উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারাটা কার? এটা হচ্ছে কম্পাউন্ডারের। এই কম্পাউন্ডারের ক্যারেক্টারটার কিন্তু আসলে কোনো গতিশীলতা নাই, এটা সাইলেন্ট একটা ক্যারেক্টার। এই যে জায়গায় আসো, কই আছে যখন মারামারি হইলো আর কি, কি বলতেছে দেখো, ভাং গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গিলে চেহারার কম্পাউন্ডার। কম্পাউন্ডার ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি দিব আমরা? ওকে দিছি তো। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? আমেনা। দ্বিতীয়টা হচ্ছে তানু বিবি। জমিলা হচ্ছে দ্বিতীয় মজিদের। রহিমা হচ্ছে প্রথম মজিদের। এইগুলা হচ্ছে মজিদের। ওকে। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল তার দুলাভাই খালেক ব্যাপারী। মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন? কারণ পেটে তাদের বেরিয়ে আছে 7, 14, 21 ইত্যাদি। লাল সালু উপন্যাসে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। এখানে সাপটা কি? সাপটা হচ্ছে প্রতিহিংসা। আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবার নাম হচ্ছে এই যে মোদাব্বের মিয়া। এই তোমার দাড়ি কই মিয়া? এই মিয়া। মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাসের প্রসঙ্গে বলা হয়েছে। এবার দেখো তো, এখন সে ধর্মের মুখে উড়ে চলা পাতা নয়, সরি ঝড়ে ঝড়ে। এটা কি? এটা হচ্ছে মজিদ। হ্যাঁ, কেন বলতো? কারণ তার আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা, তিনি এখন খুব শক্ত হয়ে গেছে, তাকে কেউ ফেলে দিতে পারবে না, তার পাওয়ার হয়েছে এখন। তানি বুঝি দুলার বাপ। তানি মানে কি? তানি মানে হচ্ছে মজিদ। হ্যাঁ, তানি বুঝি দুলার বাপ। আচ্ছা, মজিদকে দেখে শ্বশুর মনে করছিল। জমিলা কার সম্পর্কে কথাটা বলে? এই যে মজিদ। লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক কোথায় বাজতেছিল? এই ডোমপাড়ায়। ডোমপাড়ায়। সে যেন খাঁচায় ধরা পড়েছে। অ্যান্সার হবে জমিলা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখি, ঠিক আছে? এবার দেখো তো, লাল সালু উপন্যাসে মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুতীরে কি যেন খোঁজে বাক্যে প্রকাশ পেয়েছে অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ। খোদার ওপর তোয়াক্কাল। তোয়াক্কাল মানে তো আমরা জানি বিশ্বাস, তাই না? খোদার ওপর তোয়াক্কাল রাখো, এই কথাটা বলছে মজিদ। লাল সালু উপন্যাসের শেষ বাক্যটা কি? বিশ্বাসের পাথর যেন খোদা এসে চোখ। ধান দিয়া কি হইব মানুষের যদি জান না থাকে? এই উক্তিটা করছিল হচ্ছে রহিমা। হ্যাঁ, এবং রহিমা মধ্যে আমরা স্বামী ভক্তিটা পাই, কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভিতরে একটা ক্ষোভ জন্মায় যে মজিদ যে কাজটা করছে সে কাজটা ঠিক না। কারণ তার ভিতরে একটা সন্তান বাৎসল্য, একটা ক্যারেক্টার তখন জাগ্রত হয়, সন্তানের প্রতি প্রীতি, একটা ক্যারেক্টার জাগ্রত হয়। যদিও তার সতীন ছিল, কিন্তু ছোট ছিল, তো এটা হবে হচ্ছে একটা ক্ষোভ। ক্ষোভ। বতর দিন মানে কি বলতো? বতর মানে তো চাষাবাদের দিন। রুঠা জমি মানে নিষ্ফলা জমি। বিশ্বাসের পাথর যেন খোদা এসে চোখ। কাদের সম্পর্কে বলা হয়েছে? এই যে ক্ষেতের প্রান্তে ঝড় হওয়ার পর ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া যে মানুষজন ছিল। মজিদ সাংঘাতিক কাজ কোনটা মজিদের? এক মিথ্যা কবরকে মাজার বানানো। এটা ট্রু। কোনো মতে না, এটা কি সাংঘাতিক কাজ হয়? নর্মাল। ধর্মের নামে নিজের আখের গোছানো। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 3। মজিদ জমিলার মধ্যে ক্ষোধাভীতি জাগাতে চাইছিল কেন? তাকে বশ করতে। বশ করা মানে কিন্তু কন্ট্রোল করা বা আধিপত্য বিস্তার করা। হ্যাঁ, আধিপত্য বিস্তার করা। এই যে শিও, শিও মানে নিজ, নিজ। হ্যাঁ, নিজের প্রভাব বিস্তার করতে। ওকে, এটাও কারেক্ট। তারপর কি? তারপর হচ্ছে স্রষ্টা সন্তুষ্টির জন্য। এটা তো লোক দেখানো, এটা হচ্ছে লোক দেখানো। সো এইটা তো মনে হচ্ছে না হবে। হবে এটা? এটা তো হবে না, তার মানে এটাতে ক্রস দিলাম। অ্যান্সার আসতেছে কি 1 ও 2। জনগণের যারা যোগ সম শোষে, মানে শোষণের কথা বলতেছে। হ্যাঁ, জনগণকে যারা শোষণ
করে, নিপীড়ন করে, মহাজন বলা হয় তাদেরকে, অর্থাৎ তারা হচ্ছে প্রভাবশালী ক্যারেক্টার, প্রভাবশালী ক্যারেক্টার। ওকে, উদ্দীপকে এবং লাল সালু উপন্যাসে মহাজনদের ভিতরে বৈশিষ্ট্য, তারা উভয় শোষক, তারা উভয় স্বার্থপর, তারা মানবতা বিরোধী। এইটা আসলে পাই না উদ্দীপকে। অ্যান্সার আসে 1 ও 2। সন্তানের আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। সন্তানের আকাঙ্ক্ষা, আচ্ছা সন্তান চায়, তাদের কি সন্তান চায়। রূপা এই চরিত্রের সাথে, রূপক কথার সাথে লাল সালু উপন্যাসের মিল কার কার? রহিমার সন্তান লাগবে, সে মজিদের কাছে আর্জি জানাইছিল। আমেনা তো লাগবে দেখেই না পীর সাহেবের কাছে গেছিল। অ্যান্সার আসে 1 ও 2। জমিলা নিজেই তো একটা পিচ্ছি। খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো দুর্বল চিত্ত। চিত্ত মানে মানসিকতা, মানসিকতা মানে তুমি বলতে পারো যে হচ্ছে কি বলে এটারে, পার্সোনালিটি লেস। এবার ধর্মভীরু তো ছিলই এবং ব্যক্তিত্বহীন। অ্যান্সার তো সবগুলাই ট্রু। রহিমা কাকে ভয় পায়? খোদাকে পায়, সবাই পায়, মাজারকে পায় এবং মজিদকেও পায়। অ্যান্সার সবগুলা। এবার একটু আসো। আহা খোদা যদি আমায় রে পোলাপাইন দিত, এই কথাটির ব্যথা বিদীর্ণ অন্তরে জাগ্রত হয় কার কার? আচ্ছা এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখো, রহিমার তো সন্তান লাগবে, আমিনারও লাগবে, মজিদেরও তো লাগবে। মূলত সবাই তো একই ব্যথাটা ফিল করতেছে, এই কারণে কিন্তু আমি আমার যুক্তি অনুসারে 3টাকে কারেক্ট দিছি। এবার দেখো তো, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললেই নয়। আচ্ছা হ্যাঁ, একটা অনুশোচনা বোধ তো আছে যে মিথ্যা কথা বলার পরে তওবা করে ফেলে, অস্তিত্ব রক্ষা করতে চায় এবং আত্মপক্ষ সমর্থন যে হ্যাঁ একটু সবকিছু টিকায় রাখতে তো মিথ্যা বলা লাগবেই। অ্যান্সার সবগুলা। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ কেন করে না? এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হ্যাঁ, যে স্বামী আরেকটা বিয়ে করতেছে অথচ কোনো প্রতিবাদ কেউ করতেছে না, এটা কেন? স্বামী ভক্তি তো একটা কারণ। হ্যাঁ, আচ্ছা ধর্মনিষ্ঠা, সমাজের প্রতি আনুগত্য কি হবে? না। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল শাস্তি দেবার জন্য, মনে খোদার ভীতি জাগানোর জন্য, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করতে। সবগুলা রাইট অ্যান্সার। বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ। আচ্ছা, নির্দ্বিধায় বিশ্বাস করা, অন্ধভাবে বিশ্বাস করা, বিশেষ ক্ষমতার অধিক, এটা তো হবে না। অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার 1 ও 2। ঠিক আছে, এবার একটু দেখো ভালো মতো। ও এটা হচ্ছে তোমার কি বলে এই ধরনের কোয়েশ্চেনকে? ভাবে সঙ্গতিমূলক বা উদ্দীপক রিলেটেড কোয়েশ্চেন। জালালের 2 বউয়ের মধ্যে মিমিটা ছোট, তাহলে আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা হচ্ছে জমিলা, মনে হইতেছে। অল্প বয়স হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নাই, ভালো কথা। হেসে খেলে দিন কাটে তার, সুযোগ পেলেই সমবয়সীদের সাথে গল্প গুজবে মেটে হচ্ছে। তার মানে 100% এই ক্যারেক্টারটা হচ্ছে জমিলা। মিমি অনুরূপ ক্যারেক্টার হচ্ছে জমিলা। এবার দেখো তো, মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য কোথায়? বয়সে, মন মানসিকতা, হ্যাঁ বাল্যবিবাহ তো হবেই। অ্যান্সার সবগুলা। জাহিদ শহর থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে সে ব্যথিত হয়। ওকে, উচ্চ শিক্ষায় শিক্ষিত তো তার মানে আক্কাস, আক্কাস। ওকে, সে গ্রামের শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। ওকে ফাইন, জাহিদের সাথে আক্কাসের মিল। অনুচ্ছেদে উল্লেখিত গ্রামবাসী জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে লাল সালুর যে দিকটা প্রকাশ পায়, না দরিদ্রতা না, হ্যাঁ কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞতা, কারণ এটার কথাটা উদ্দীপকে পাইতেছি না, সো মিলাইতে পারলাম না। 2 ও 3। নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল শকরকে একত্র করলো, কিন্তু গ্রামের মোড়ল, মোড়ল মানে মাতবর আর কি, আবেদ। ওকে ফাইন। আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দিল। এভাবে গ্রামে গণশিক্ষা উদ্যোগ বন্ধ হয়ে গেল। তার মানে জামাল, জামাল যেহেতু শিক্ষা দেওয়ার ট্রাই করছে, এটা হবে আক্কাস। উদ্দীপকের মোড়ল ও লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রে প্রতিফলিত হয়েছে পাওয়ারটা ধরে রাখা, তাই না? স্বার্থ ধরে রাখা, তার মানে আধিপত্যবাদ, এইটা হবে। করিমন বাতের ব্যথায় জর্জরিত, ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে, মিলে গেল কাহিনী। লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান হয়। আচ্ছা, উদ্দীপকে
উপন্যাসের কোন চরিত্রটা সাদৃশ্যপূর্ণ? করিমন। করিমন বাতের ব্যথায় আক্রান্ত, ছোট ছেলেকে পাঠাইতে চাইছে পীরের কাছে। অ্যান্সার হবে আমেনা বিবি, কারণ আমেনা বিবির বাচ্চা হয় না, তার আশা, তার পানি পড়া খেলে হয়তো বা চান্স আছে। উদ্দীপকে কি কি প্রকাশিত হয়েছে? সব। কুসংস্কার, অন্ধবিশ্বাস, পীর ভক্তি, সব। আচ্ছা, আমার মনে হয় এতটুক এনাফ তোমাদেরকে একটা শক্ত প্রিপারেশন এনে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি, ধরো বাংলা প্রথম পত্রের উপর এটা হয়তো বা আমার শেষ ক্লাস। আমি জানি না তোমাদেরকে আমি কতটুকু সাপোর্ট দিতে পারছি কি পারি নাই। আমি চেষ্টা করছি, কারণ এরকম চেষ্টা বিগত 2-3 বছর করি নাই। হ্যাঁ, আমার কাছে বাচ্চারা পড়ছে, কোর্সের বাইরে খুব একটা সাপোর্ট দিতে পারিনি। এইবার দিলাম। ফার্স্ট পেপারে এমসিকিউর 1200-র উপরে দিছি, এখানে প্রায় 200+। আবার সৃজনশীলের দিক নির্দেশনা, 11 ঘন্টার একটা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, আবার সাজেশন, রচনার সাজেশন, সৃজনশীল লেখার নিয়ম, সব দেওয়ার চেষ্টা করছি। কোনো জায়গায় যদি ভুল পড়ায় থাকি সেটা একান্তই ভুলবশত হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার দোয়া এবং ভালোবাসাটা তোমাদের সবার প্রতি থাকবে। আমার খুব শখ যে আমি অ্যাডমিশনের একটা ব্যাচ পড়াবো। আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, একটা শক্ত টিম প্রয়োজন, টিমটা গোছাতে পারিনি আমি। তো চেষ্টা করতেছি, যেখানেই পড়ো, যার কাছে পড়ো, প্রচুর সফল হও। সফল হয়ে আমাদের কাছে ফেরার দরকার নাই, তুমি যেখানে থাকো একটু মানুষকে জ্ঞানটা বিলাই দিও। হ্যাঁ, একটু মানবতা ছড়ায়ও, একটু সফট থাইকো। খুব সবসময় কর্কশ শক্ত ব্যক্তিত্ব দেখানোর আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, চরিত্রের দিকে একটু খেয়াল রাখবে, এটা আসলে সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ মানব জীবনের। এটাকে একটু মানে সবসময় কি বলে, এটাকে খাঁচাই বন্দি রাখার চেষ্টা করবা, চরিত্রটা যাতে সেফ থাকে। আর বড় হও, অনেক বড় হও, দোয়া করবো সবসময়। রেজাল্ট ভালো হলেও জানাবা, খারাপ হলেও জানাবা, কারণ এই রেজাল্ট তোমার সফলতা যে এনে দিবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তারপরে কি হবে লাইফে আসলে জানি না। আমরা বর্তমানটাকে নিয়ে এত সিরিয়াস, আসলে আমরা জানি না যে আর কিছুক্ষণ পর হয়তো বা আমরা কেউ মারাও যেতে পারি, একদম শেষ। কিন্তু আমরা বর্তমান নিয়ে খুব সিরিয়াস থাকা ভালো, ফিউচারটা সিকিউর করার চেষ্টা করি, কিন্তু তারপরও লাইফটাকে একটু এনজয় করা শিখবা। এনজয়মেন্ট মানে এই না সারাদিন এনজয় করা, কাজ করার পর যেটা করলে নিজের মনে একটু শান্তি আসে সেটা করার চেষ্টা করবা। আপন মানুষগুলোকে একটু ধরে রাখার চেষ্টা করবা। যত বড় হবা তোমার আপন মানুষের সংখ্যা তত কমতে থাকবে। ঠিক আছে, আসো, সরি টাইম ওয়েস্ট করার জন্য। এখন আমি তোমাদেরকে নাটক এবং উপন্যাসের সৃজনশীল আসার জন্য যে দিকগুলো আছে সেগুলো একটু বলি, কারণ এটা একটা 26 মার্কের প্রিপারেশন। কেমনে? দুইটা তো সৃজনশীল লিখতেই হবে বাধ্যতামূলক, 20 মার্ক, আর 6 মার্ক এমসিকিউ। 3টা নাটক থেকে, 3টা উপন্যাস থেকে। তাহলে একটু আমি গাইডের থেকে নিয়েই দেখাচ্ছি তোমাদের। তোমরা জানো যে প্রথমে আমরা সিরাজউদ্দৌলা নিয়ে একটু কথা বলি, কারণ ক্লাসের শুরুতে তো সিরাজউদ্দৌলা পাইছো তোমরা। গয়ের জন্য, হ্যাঁ, যে কোনো সৃজনশীল বা গদ্যপদ্যের ক্ষেত্রে গ, এটা আসলে চরিত্র থেকে আসে, চরিত্র থেকে আসে। হ্যাঁ, চরিত্র থেকে আসে। বুঝা গেল? এবার তোমাদেরকে একটু বুঝাই ক্যারেক্টার আসলে কারা কারা ছিল। হ্যাঁ, সিরাজউদ্দৌলাতে একটা ক্যারেক্টার হচ্ছে দেশের পক্ষ, আরেকটা ক্যারেক্টার হচ্ছে বিপক্ষ। ঠিক আছে, বিপক্ষ চরিত্র মনে রাখবা। আমাদের নবাব, হ্যাঁ, তারপরে হচ্ছে মীর মর্দান, মর্দান এবং মোহনলাল। হ্যাঁ, এই মোহনলাল এই ক্যারেক্টারগুলা হচ্ছে পক্ষ ক্যারেক্টার। মোহন, এক মিনিট, এই ক্যারেক্টারগুলা পক্ষ ক্যারেক্টার, এগুলা থেকে আসবে। আর বিপক্ষ ক্যারেক্টারের ভিতরে মীর জাফরটা গুরুত্বপূর্ণ বেশি, খসেটি বেগমটা গুরুত্বপূর্ণ বেশি। দেখো, স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার আত্মত্যাগের যে দিকটা, এটা ওরকম গুরুত্বপূর্ণ না হইলেও এই দিকটা গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেমনে? দেখো, নবাব সিরাজউদ্দৌলা দেশপ্রেম, সরলতা, অদূরদর্শিতার যে দিকগুলা একটু সামারি করে তোমরা লিখবা। হ্যাঁ, উদ্দীপকের সাথে একটা মিল থাকবে, এমন মিল থাকবে ধরো বিভীষণের প্রতি মেঘনাদ টাইপের একটা উদ্দীপক থাকতে পারে। এবার একটু দেখো মীর জাফর। হ্যাঁ, মীর জাফর চরিত্রের বিশ্বাসঘাতকতার যে দিকটা, এইটা দেখো গত বছর ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ঘসেটি বেগমের ঈর্ষা পরায়ণতা, লোভী, ক্ষমতা লিপ্সু এবং মানসিকতার স্বরূপ যে দিকটা, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কপটতা এটা তোমরা লিখতে পারবা, এর জন্য আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না, তারপরও আইডিয়া রেখো। আচ্ছা, আর এই যে প্রাসাদ ষড়যন্ত্র, যেটা না, প্রাসাদ ষড়যন্ত্রের যে দিকটা, হ্যাঁ, ষড়যন্ত্র, এইটা কিন্তু মাথা নষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে ওই আপন মানুষের কি বলে বিশ্বাসঘাতকতা। এবার দেখো, আমি যদি উচ্চতর দক্ষতার কথা বলি, হ্যাঁ, সিরাজউদ্দৌলার পরাজয় এবং করুণ পরিণতির কারণটা কি ছিল এটা জানো, যে প্রাসাদ ষড়যন্ত্রটা, কনস্পিরেসি, প্রাসাদের কনস্পিরেসি, ঠিক আছে। তো এখানে তার আপন মানুষ, তার মন্ত্রী পর্ষদ, তার হচ্ছে অমাত্য, তাদের বিশ্বাসঘাতকতা। এবার একটু দেখো, বিশ্বাসঘাতক শ্রেণীর মানুষের ক্ষমতা লিপ্স, সততা ও মিথ্যাবাদিতার যে দিকগুলা, তো তোমরা জানো আলটিমেটলি একই জিনিস। আচ্ছা, এবার একটু দেখো, ইংরেজ কর্তৃক বাংলার স্বাধীনতা হরণের ঘটনা প্রবাহ, এটা ওরকম গুরুত্বপূর্ণ না হইলেও এটা গুরুত্বপূর্ণ যে সিরাজ নাটকের মূল ভাব বিশ্লেষণ করো। এটা একটা করুণ রসাত্মক নাটক, সো এটা একটু মূল ভাবটা বিশ্লেষণ করে দিও। আচ্ছা, আর তোমরা বলতে পারো এই যে এই দিকটা, দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা ও তার দেশপ্রেমিক অমাত্যদের আত্মত্যাগের স্বরূপ, মানে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মর্তান, হ্যাঁ, সাফরের কথাটাও উল্লেখযোগ্য এই জায়গায়। এবার একটু দেখো, যে সাপোর্ট করছিল আর কি বিদেশি হয়ে। আমরা যদি এবার উপন্যাসটা দেখি, গটা বরাবরই চরিত্র কেন্দ্রিক। এখানে চরিত্র যদি আসে, একটা চরিত্র হচ্ছে মজিদ, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সহকারী ক্যারেক্টার খালেক ব্যাপারী, খালেক, মিস্টার খালেক, এগুলো হচ্ছে ভিলেন ক্যারেক্টারগুলা। আর আসার মতো ক্যারেক্টার হচ্ছে জমিলা, প্রতিবাদ, কিংবা শিক্ষিত আক্কাস, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলা। আবার রহিমা সরলতাটাও আসতে পারে। দেখো, মজিদের চরিত্র ভালো মতো পড়তে হবে, খালেক ব্যাপারীর চরিত্র ভালো মতো পড়তে হবে, আক্কাসের ক্যারেক্টার ভালো মতো পড়তে হবে, রহিমা ক্যারেক্টার ভালো মতো পড়তে হবে, এবং জমিলা ক্যারেক্টার ভালো মতো পড়তে হবে। তো যেটা বললাম, এই চারটা বাদে যদি সৃজনশীল অন্য কোনো দিক থেকে আসে, তাহলে কুসংস্কারাচ্ছন্ন ও পশ্চাৎপদ নিয়ে আসতে পারে গতে। কি? গতে, গ, ঠিক আছে, গতে পীর সমাজ কেন্দ্রিক কিছু একটা থাকবে। এবার আমরা যদি একটু ঘয়ের দিকে চিন্তা করি, ঘ, হ্যাঁ, দেখো ঘটা কেমন হবে। লাল সালু উপন্যাসে সামাজিক আধিপত্যকামী মানসিকতার যে স্বরূপটা প্রকাশ পাইছে, এটা হচ্ছে মজিদ ক্যারেক্টারটা। মজিদ, হ্যাঁ, এরা সমাজের জন্য কতটা ক্ষতিকর এটা। লাল সালু উপন্যাসের আলোকে মহব্বতনগরের গ্রামীণ জীবনটা কেমন? কুসংস্কারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে। এইটা মহব্বতনগরে মজিদের উত্থানের পেছনে গ্রামবাসীর ধর্মান্ধতা, কুসংস্কার ও অশিক্ষাই সবচেয়ে বেশি। 100% সত্য একটা কথা। জনকল্যাণমূলক কাজে আক্কাসের মতো যুবকের পদক্ষেপটা কেমন হওয়া উচিত? আর লাল সালু উপন্যাসের মূল যে ভাবটা, উদ্দীপকটা, হোল উদ্দীপকটা রিপ্রেজেন্ট করে, এরকম সৃজনশীল তোমরা পাবা। তো আশা করি তোমাদের উপকার আসবে এই ক্লাসটা করে। আর ভালো থাকো, দোয়া করবা আমাদের জন্য। যদি কোনোভাবে ভুল ত্রুটি করে থাকি, পড়ায় থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যদি সঠিক উত্তরটা তুমি জেনে থাকো, তাহলে কমেন্টে একটু কমেন্ট করে দিও, তাহলে ভুলটা ছড়াবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।